এই যে বন্ধুরা শোনো না, এই গল্পের সিজন 1 আগে আপলোড করা হয়েছে। আমি সিজন 1 সহ সিজন 2 একসঙ্গে আপলোড করে দিলাম। যারা সিজন 1 দেখেছেন তারা স্কিপ করে সিজন 2 দেখে নেবেন, আর যারা দেখেনি তারা পুরো গল্পটা দেখে নেবেন। আর ডিসক্রিপশনে সিজন 1-এর টাইম মেনশন করে দিলাম। ধন্যবাদ, দেখতে থাকুন পুরো গল্পটা। আপনার নিজের স্ত্রী আপনাকে মেরে ফেলতে চায় কেন? মেঘলা আকাশ, চারিদিকে ঘন কালো মেঘ ঘিরে নিয়েছে। সূর্য কোনো দেখা নেই। মেঘের দল তার উপর গ্রাস করে থাকে, গভীর অতলে ডুবে দিয়েছে। মেঘের দল তার উপর গ্রাস করে তাকে গভীর অতলে ডুবিয়ে দিয়েছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ব্যস্তময় শহরটাকে এক নজরে দেখছে নয়ন। সব মানুষরা কাজেই ব্যস্ত, নয়ন এসব দেখছে। তখনই পিছন থেকে কে যেন কথাটা বলে উঠল। নয়ন কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখে তার সুস্থ পরিচিত একটা মুখ তার দিকে তাকিয়ে আছে। নয়ন একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, স্বার্থ। নিজের স্বার্থটা খুঁজেছিল সে। নিজের স্বার্থের জন্য ধ্বংস করে দিয়েছিল আমার পুরো পরিবারকে। সাথে চেয়েছিল আমাকে মেরে ফেলতে, কিন্তু রাখে আল্লাহ মারিকে। স্বার্থটা কি? কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। এই বলে নয়ন একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে যেতে লাগলো। এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল তার নাম রিয়া। নয়ন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের মালিকের মেয়ে। সে হয়তো নয়নকে ভালোবাসে, কিন্তু নয়ন তার ভালোবাসাময় আবেগে জড়াতে চায় না। সে এখন শুধু প্রতিশোধ চায়, নিজের স্ত্রীর থেকে প্রতিশোধ নিতে চায় সে। অবশ্য তার স্ত্রীর সাথে জড়িত ছিল তারই পোষায় এক দানব লিটন। সে নয়নের সাথে বেইমানি করে তার স্ত্রীর পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে তার পুরো পরিবারকে মারে। নয়নকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। নয়ন খোদার নীলা খেলায় ভাগ্যক্রমে বেঁচে যায়। রাত 8টা বাজতে চলেছে। নয়ন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আকাশের পানে চেয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। সে নক্ষত্রদের তার পরিবারের লোকজন ভেবে কাঁদতে কাঁদতে চোখের অশ্রু তার গাল সদ্য জামাটা ভিজিয়ে ফেলছে। আকাশে আজকে চাঁদের উদয় হয়নি, তাই নক্ষত্রগুলো আজ আলোবিহীন স্বচ্ছময়। নিচের দিকে তাকিয়ে দেখে এই ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে। কেউ বা কাজে ব্যস্ত, কেউ বা নিজের গন্তব্য পৌঁছতে, কেউ বা পরিস্থিতির শিকার হয়ে নিজেদের যৌবন উৎসর্গ করে দিতে যাচ্ছে ব্যবসা মহলে। নয়ন এসব ভাবছে, তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সব রেডি, আপনি এসে শিকারতে নেন। আসছি। এই বলে নয়ন তার রুমে গিয়ে কালো প্যান্ট, কোট ও ভূতের মাস্কটা পরে নিল। সাথে তার ড্রয়ারে থাকা দুটো পিস্তল বের করে পকেটে রেখে বেরিয়ে পড়ল প্রতিশোধের রক্তের নেশায় আসক্ত হতে। সে এখন হিংস্র হয়ে গেছে। তার সামনে এখন যে বাধা দিতে আসবে তাকে উপরে পাঠিয়ে দিবে। অন্ধকারে কুটকুটে ঘরের ভিতরে 3টা লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। শিকলে বাঁধা, অন্ধকারের কারণে চেহারাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তারা 3জন হঠাৎ লক্ষ্য করলো তাদের দিকে একটা আগন্তুক এগিয়ে আসছে। এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু। তারা ভয় পেয়ে যায়। ওখানে থেকে একটা লোক সাহস করে বলে ফেলে, কে কে তুমি আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন? তাদের কথায় কর্ণপাত না করে আগন্তুকটা সামনের দিকে এগিয়ে আসে, একটা চেয়ারে বসে পড়ল। তার হাত থেকে চাকুটা পকেটে ভরে একটা জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে টান দিচ্ছে, আর একটু পরপর উপরের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। 3টা লোকের মধ্যে একটা লোক এবার উচ্চস্বরে বলে উঠল, ওই কে রে তুই? যদি ভালো চাস তো আমাদের ছেড়ে দে। কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ছেড়ে দিব। তুই কে রে? আমাদের তোর প্রশ্নের উত্তর দিব। আমি বেশি কথা বলা পছন্দ করি না। নিজেদেরকে এখান থেকে ছাড়িয়ে নিতে চাইলে প্রশ্নগুলোর উত্তর দে, না হলে এখানেই মেরে পুঁতে দিব। কি প্রশ্ন করবে করো। আগন্তুকটা এবার চেয়ার থেকে উঠে সিগারেটটা শেষ করে শেষবারের মতো একটা টান দিল, ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিল। সবার উদ্দেশ্য করে বলল, তোদের গ্যাংয়ের লিডার লিটন এখন কই আছে? আমরা জানি না। সত্যি করে বল। আমরা কেউ জানি না যে লিটন ভাই এখন কই আছে, কই থাকে। যদি জানিও তবে তোকে বলবো না। খুবই হাসি পাচ্ছে না তোদের? দাঁড়া, তোদের হাসি বের করছি আমি। এই বলে আগন্তুকটা তার হাতে থাকা পিস্তলটা নিয়ে একজনের বুকে গুলি করে বুকটা
ঝাঁঝরা করে দিল। এই দৃশ্যটা দেখে বাকি দুজন ভয়ে চুপসে যায়। আগন্তকটা উচ্চস্বরে একটা পৈশাসিক হাসি দিয়ে বলে উঠল, কী রে, তোরাও কি এর মতো মরতে চাস নাকি বাঁচতে চাস? প্লিজ আমাদের মেরো না। আমরা শুধু এতটুকুই জানি যে লিটনের ভাইয়ের এক সঙ্গী এই কলেজে পড়ালেখা করে, সাথে ওখানে নেতাগিরিও করে। ও, নাম কি ওর? রাকিব ভাই, রাকিব। ভেরি ইন্টারেস্টিং নেম, রাকিব। রাকিব ভাই। তবে তোদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতিই হবে। শত্রুর বন্ধু শত্রুই হয়। এই বলে আগন্তকটা এই দুইজনকে গুলি করে উচ্চস্বরে হাসতে থাকে আর বলে ওঠে, প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ নিবই, বেঈমানদের শাস্তি দিবই। বেশি দিন তোরা আমার থেকে লুকিয়ে বাঁচতে পারবি না। নিউ রকস্টার মিস্টার লিটন অ্যান্ড মিস বন্যা খান। নয়নের হিংসের মাঝে যে লুকিয়ে আছে সহস্র কষ্ট, পরিবারের লোকজনদের হারানোর বেদনা, আর প্রিয় মানুষটার বেইমানি। সবার সাথে পারা যায়, কিন্তু প্রিয় সেজে যে গোপনে বুকে ছুরি বসিয়ে দেয় তার সাথে পারা যায় না। অবিশ্বাসীদের বেইমানি পূর্বে ধরা সহজ, কিন্তু বিশ্বাসীদের বেইমানি ধরা বড়ই কঠিন। নয়ন হাসি থামিয়ে বলে উঠল, আলম, লাশগুলো কলেজের মাঠে ফেলে দিয়ে আসবি, আর ওই কলেজের অনার্সে আমার ভর্তি হওয়ার ব্যবস্থা করবি। জি ভাই। আর হ্যাঁ, লাশগুলোর উপরে আমার টাইটেল লিখে দিবি। এই বলে আগন্তটা রক্ত আর হিংস্র জগৎ থেকে বেরিয়ে পড়ল উন্মুক্ত শহরে গম্ভীর বেশে, যেখানে তাকে কেউ হিংস্র আর মায়াহীন বেশে নয়, গম্ভীরময় ভালো ছেলে বেশি চিনে। তার গম্ভীরময় ভালোর ভিতরে যে একটা রক্ত খেক হিংস্র মায়াবী লোক আছে তা কেউ জানবে না। নয়ন তার রুমের মধ্যে ঘুমান্ত অবস্থায় শুয়ে আছে। হঠাৎ করে বাইরে চেঁচামেচি আর কান্নার আওয়াজ তার ঘুম ভেঙে গেল। সে ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা অন করে বাল্বটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল চেঁচামেচির দিকে। চেঁচামেচি ছাদ থেকে আসতেছে। সেই ছাদে গিয়ে দেখে ওখানে বেশ লোকের ভিড়। আস্তে আস্তে ভেতরে খুব নিকটে এসে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখে একটা মেয়ের ভিতরে যেতে দেখে একটা মেয়ের রক্তাক্ত গুলিবদ্ধ লাশ, সাথে মেয়েটার জামা কাপড় ছেঁড়া। দেখেই বোঝা যাচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটার মা বাবা গভীর কান্নার ভেঙে খুনিদের অভিশাপ দিচ্ছে। প্রিয়জন হারার যন্ত্রণা সে বোঝে যার প্রিয়জন হারিয়েছে। মেয়েটার বাবা মা চোখের অশ্রু কেন জানি আর সহ্য হচ্ছে না। তাদের কান্না দেখে নয়নের মনে পড়ে গেল তার পরিবারের লোকদের কথা। মায়ের কথা মনে পড়তেই নিজের অজান্তে চোখ থেকে পড়ে গেল কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। ওখানে আর না থেকে চলে গেল নিচের রুমে। কেন জানি ঘুম আসছে না তার। হয়তো কোনো অজানা এক স্মৃতির কথা মনে পড়ছে। তবু সব স্মৃতিগুলোকে মন থেকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে দিয়ে হারিয়ে গেল জীবন্ত লাশের আস্তানায়। সকাল 7টায় কারো ডাকে ঘুম ভাঙল। ঘুম চোখে তাকিয়ে যা দেখলো তার জন্য নয়ন প্রস্তুত ছিল না। নয়নের সামনে রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো ভিতর থেকে লাগানো ছিল। তবে রিয়া রুমে কিভাবে প্রবেশ করলো? নয়ন এসব ভাবছে। তখনই রিয়া বলে উঠল, নয়ন, এভাবে কি কেউ দরজা খুলে রেখে ঘুমায়? একে তো এখানে রাতে একজন খুন করা হয়েছে, তার উপর তুমি আবার দরজা খুলে রেখে ঘুমাচ্ছ। রিয়ার কথা শুনে আমার রাতের কথা মনে হলো। আরে, আমি তো রাতে দরজা বন্ধ না করেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের চোটে দরজা খোলাই রেখেছি। কি ভাবছো এমন করে? আর কখনো দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়বে না, ঠিক? ওকে। এই বলে বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রিয়া আমার ফোনে কি যেন করছে। আমি দ্রুত গতিতে তার কাছে গিয়ে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে বললাম, কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার আগে অনুমতি নিতে হয়। ঠিক আছে, আমার অনুমতি নেওয়া লাগবে না। বাই দ্য ওয়ে, আমার নম্বরটা জান পাখি নাম দিয়ে সেভ করে রাখলাম। এই বলে রিয়া আমার রুমটা পরিত্যাগ করে ছাদের দিকে হাঁটা ধরলো। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে এসে একটু ঘুরতে বের হলাম। কিন্তু বাইরে অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি কোলাহল, আর প্রতিটি মানুষের মনে আত্মভয়ের ছাপ। সবাই পত্রিকা আর টেলিভিশন নিয়ে পড়ে আছে। হয়তো আজকে কোনো বিশেষ খবর পত্রিকায় ছাপা হবে, নয়তো রহস্যময় কিছু। আচ্ছা, আবারও কি সেই ছদ্মবেশী মাফিয়া KN এর আবির্ভাব ঘটল? হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে এসে চায়ের কাপ হাতে নিয়ে যেই চুমুক দিতে যাব, অমনি এই কথাটা আমার কানে ভেসে আসলো। আমি একটু মুচকি হেসে চুমুক দিলাম।
অপর পাশে একটা বয়স্ক মুরব্বী লোক কিছুটা ভয়ে আঁতকে উঠে বলতে লাগলো, 4 বছর আগে তো KN এর স্ত্রী তাকে বাসরাতেই মেরে ফেলে। তার গ্যাংটাকে নিজের কবজায় এনে গ্যাংয়ের নাম সহ সব টাইটেল মুছে ফেলে দিয়ে নতুন করে রাজত্ব করছে। তবে KN কিভাবে ফিরে আসবে? ঠিক এই সেম প্রশ্নটাই এখন সবার মনে আঁকতে উঠেছে। হয়তো কোনো নতুন গ্যাং KN এর বেশ ধরে আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু কেন, কি চাই সে? লোকগুলো কেএনের ব্যাপারে এরকম আরও অনেক কিছু কথা বলাবলি করছে। আমি নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছি আর মুচকি হাসছি। অন্যদিকে লিটন, খোঁজ নাও কারা KN এর নিক নাম ব্যবহার করে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বন্যা, আমরা অলরেডি তল্লাশি চালাচ্ছি, খুব শীঘ্রই প্রতিপক্ষ ধরা পড়বে। বন্যা ও লিটন সমালোচনা করছে। তখনই বন্যার ফোনে টিং টিং মেসেজের শব্দ বেজে উঠল। বন্যা ফোনটা হাতে নিয়ে মেসেজ অন করতেই তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়, সাথে তার মনে অজানা আতঙ্ক। বন্যার এইরকম ভয়াতক অবস্থা দেখে লিটন বলে উঠল, বন্যা, কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? বন্যা কোনো কথা না বলে তার ফোনের মেসেজটা লিটনের সামনে মেলে ধরল। আমি আসছি, খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে পরামর্শ করতে, সাথে প্রতিশোধ নিতে। টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরদের খিদা মিটাবো, KN। লিটন মেসেজটি দেখে চমকে উঠল। তাহলে কি সত্যি KN এর আবির্ভাব হয়েছে? কিন্তু কিভাবে? KN-কে তো বন্যা নিজের হাতে গুলি করে মেরেছে। আমিও তো তার লাশটাকে কাঁধে করে নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছি। কিভাবে KN বেঁচে উঠল? তার কোনো আত্মীয় নেই যে তার পক্ষ থেকে প্রতিশোধ নিতে আসবে। লিটন এইসব ভাবতে থাকে, সাথে বন্যাও। আচ্ছা লিটন, কেউ আমাদের সাথে ফ্ল্যাট করতেছে না তো? বন্যা, যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে ফোন দাও তো। লিটন, নাম্বার থাকলে তো মেসেজ দেব। মানে? নাম্বার নেই, শুধু মেসেজটি শো করছে। বন্যা, মনে হচ্ছে প্রতিপক্ষ বেশ চালাক, তবে ওকে খুব শীঘ্রই খুঁজে বের করব। এই বলে লিটন বাইক নিয়ে বেরিয়ে পড়লো তার পুরনো সব গ্যাংয়ের লোকদের জড়ো করতে, কারণ সে ঘোর বিপদের সংকট পেয়েছে। অন্যদিকে চায়ের দোকান থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে ছাদের এক কোণে মাথাটা হেলান দিয়ে বসে ছলনাময় পৃথিবীর ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে দেখছি। এই ছলনাময় পৃথিবীতে কেউ কারো নয়, সবাই টাকার কাছে নত। টাকা যার আছে, সুখ শান্তি গাড়ি বাড়ি সবই তার। এই টাকার জন্য নষ্ট হচ্ছে হাজারো জীবন। তার জন্য দায়ী আমরা সবাই, কারণ টাকাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। টাকাকে চেনে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে? হয়তো কেউই নেই। 2 বছরের বাচ্চাও চেনে টাকা কি, টাকা দিয়ে কি হয়। 5 বছরের বাচ্চাও চায় আমার কাছে যদি অনেক টাকা থাকতো। চাহিদা, সবাই চাহিদা খোঁজে। নিজের চাহিদার জন্য যে অন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে বা তার থেকে অনেক বড় ক্ষতি হচ্ছে, সেদিকে কারোর কোনো দৃষ্টিপাত নেই। সবার দৃষ্টির অগোচরে সবাই টাকা খোঁজে। টাকা, এইসব ভাবছি তখনই পেছন থেকে রিয়া বলে উঠল, নয়ন, আজকের সচ্ছল মেঘলা আকাশটা অনেক সুন্দর, তাই না? হয়তো আপনার দৃষ্টিগোচরে সুন্দর, তোমার কাছে কেমন লাগে? যদি বলি বেদনাদায়ক বা অসহ্যকর। তুমি তো অদ্ভুত, তার উপর তোমার কথাবার্তাও অদ্ভুত। জানেন রিয়া, যার শরীর অসুস্থ এবং মন খারাপ, তার কাছে যদি পৃথিবীর সমস্ত সুখ এনে দেন, তবুও তার কিছুই ভালো লাগবে না, সবই অসহ্যকর লাগবে। আর যার শরীর সুস্থ মন ভালো, তার কাছে যদি সব দুঃখ এনে দাও, তবুও সে সবই মানিয়ে নিতে পারবে। শোনো, যে কথা বলার জন্য এসেছি, আব্বু বলেছে আজকে দুপুরে তোমাকে আমাদের বাসায় লাঞ্চ করতে। আসলে নকলে কিন্তু শুনছি না, আব্বু যেতে বলেছে, সো আসতে হবে। ওকে, যাব। এই তো আমার জানুটা। এই বলে রিয়া চলে গেল। আমি এক গভীর ভাবনায় ডুবে গেলাম। আর হয়তো বেশি দিন রিয়াদের বাসায় টিকতে পারবো না, কারণ রিয়া আমার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আমি চাই না আমার জীবনে আরও কোনো নারী জড়িয়ে পড়ুক, আর চাই না ছলনার শিকার হতে। তাছাড়া আমি একজন অন্ধকার জীবনের রক্তখেকো হায়না, যার কাছে কাউকে মারতে কোনো মায়া হয় না। সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে? বেশ কিছুক্ষণ ছাদে থেকে রুমে গিয়ে গোসল করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। দুপুর 2টায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে।
আমি তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে বলতে লাগলো, কয়টা বাজে? হ্যাঁ, এখন চলো, আব্বু ডেকেছে। আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি আসো। রিয়া চলে গেল। আমি ড্রেস চেঞ্জ করে তার পেছনে পেছনে যেতে লাগলাম। রিয়ারা নিচতলায় থাকে। ওদের ওখানে গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দিয়ে খাবার টেবিলে বসলাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এরকম টুকটাক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করলাম। আঙ্কেল বলল, নয়ন রিয়াকে নিয়ে আজকে একটু শপিংয়ে যেহেতু আমি ব্যস্ত মানুষ, বুঝতেই তো পারছো। জি আঙ্কেল, ঠিক আছে। এই বলে পাশে তাকিয়ে দেখি রিয়ার মুখে বিজয়ের হাসি। আমি সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ফোন রিং হচ্ছে। ধরতেই ওদিক থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম। আলম, নির্জন জায়গায় 2টা বাসা ভাড়া নাও, একটা ছোট আর একটা বড়। 2টা বাসাই যেন একটু কাছাকাছি থাকে। আর আজকে রাত 9টায় আমার দেওয়া লোকেশনে গাড়ি নিয়ে চলে আসবা। জি ভাই। সময় মতো পাঠিয়ে দিব। এই বলে ফোনটা কেটে দিলাম। বিকাল 4টা বাজতে চলেছে। রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকলাম। সহস্র লোকের ভিড়, সাথে কোলাহল। আমার কাছে এই মুহূর্তটা অনেক অপছন্দনীয়। চারপাশে শুধুই কাপলরা জোড়ায় জোড়ায় কাপড় দেখছে। মেয়েদের একটাই স্বভাব, তাদের সহজে কোনো কিছু পছন্দ হয় না। এটা ছেড়ে ওইটা নেবে, ওইটা ছেড়ে আরেকটা নেবে, অসহ্যকর। রিয়া আমাকে দাঁড় করিয়ে শাড়ি দেখছে। আমি চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছি। মনে পড়ে গেল বন্যার সাথে শপিংয়ের কথা। বন্যাকে নিয়ে শপিংয়ের একটা দোকানে শাড়ি দেখছি। আমি বন্যাকে বললাম, বন্যা, এই নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। এই হলুদ গেঞ্জিটা দেখো, তোমাকে অনেক ভালো মানাবে। আরে আগে এই নীল শাড়িটা দেখো। দেখেছি তুমি যেহেতু পছন্দ করেছো, তবে অনেক সুন্দর হবে। মামা, ওই হলুদ গেঞ্জি আর নীল শাড়িটা প্যাক করে দেন। দেখো তো নয়ন, কোন শাড়িটা সুন্দর। বন্যার সাথে ঘটে যাওয়া স্মৃতিগুলোর কথাই ভাবছি। তখনই রিয়া কথাটা বলে উঠল। শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখি লাল, নীল, হলুদ, রঙিন, এরকম অনেক কালারের শাড়ি। আপনার শাড়ি আপনি পছন্দ করেন, আমার পছন্দ আপনার নাও হতে পারে। আরে দেখো তো। আমি নীল শাড়িটা হাতে নিয়ে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, নীল শাড়ি আমার বেশ পছন্দের, এবার আপনার ইচ্ছা। মামা, নীল শাড়িটা প্যাক করে দিন। রিয়া শাড়িটা নিয়ে সাথে আরও বেশ কিছু প্রয়োজনীয় কাপড় কিনলো, সাথে আমার জন্য শার্ট প্যান্ট। গাড়িতে গিয়ে বসলাম। এখন প্রায় 6টা বাজতে চলেছে। রিয়া গাড়ি চালিয়ে একটা নদীর তীরে এসে দাঁড় করালো। দুজন গাড়ি থেকে নেমে নদীর তীরে কিছুটা দূরে চাপা ঘাসের নিচে বসলাম। এখানে কেন আসলেন? জায়গাটা আমার বেশ পছন্দের। মন খারাপ থাকলে এখানে আসে। আজও বুঝি মন খারাপ? না। আচ্ছা নয়ন, তুমি কি বোঝো না যে আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি? আমি তোমাকে হারাতে চাই না। রিয়ার কথা শুনে হতভম্ব হয়ে যাই। পাশে থাকে একটা ছোট শিল পানিতে ঢিল মেরে বলতে লাগলাম, রিয়া, আমার কাছে আর ভালোবাসা নামক শব্দটা শোভা পায় না। বেদনায় ভরা আমার মন, সাথে চাপা অনুভূতি। ভালোবাসা নামক অনুভূতিটা চাপা পড়ে গেছে, শুধু ছেয়ে আছে প্রতিশোধের আগুন। আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে বেদনা মুক্ত করে দিতে একটু সুযোগ দেওয়া যাবে? হয়তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। এই বলে বসা থেকে উঠে নদীর খুব নিকটে গিয়ে অন্ধকারময় সন্ধ্যাস্তের ঝাপসা ঝাপসা পরিচ্ছন্ন আকাশের দিকে তাকাতে লাগলাম। ক্লান্তিতে ভরা আমার এ মন, বুকে প্রতিশোধের আগুন। ভালোবাসা নেই আর এই বুকে, আছে শুধু আগুন। ছলনা করে মারল বুকে ছুরি। হতবম্ব আমি তার কর্মকাণ্ডে। সে তো বাসিনি আমায় ভালো, শুধু শুধুই জড়িয়েছি তার মায়ায়। হ্যাঁ, আমি তো পাগল ছিলাম তার ওই ছলনায়। কেন সে করল ছলনা? ভেঙে রঙিন মায়া। নয়ন, তাকে কি ভুলে যাওয়া যায় না? তাকে ভুলে যাওয়া যায়, তবে তার দেয়া স্মৃতিগুলোকে নয়। তাছাড়া সে আমার মা, বোন আর প্রিয় বন্ধু মামুনকেও মেরে ফেলেছে। সে এখন কোথায় আছে জানো? না, তবে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তুমি ভবিষ্যতের খুনি। রিয়ার কথার কোনো জবাব না দিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললাম,
চারদিকে অন্ধকার পড়ে গেছে, বাসায় চলেন। চলো। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে রিয়ার জন্য একটা চিঠি লিখে টেবিলে রেখে আলমকে ফোন দিলাম। আলম, গাড়ি নিয়ে ফ্ল্যাটের নিচে অপেক্ষা করো, আমি আসছি। ওকে ভাই। ফোনটা কেটে দিয়ে চারপাশে উকিয়ে দিয়ে দেখলাম রিয়া আছে কিনা। না, কেউ নেই। ব্যাগটা নিয়ে ফ্ল্যাটের নিচে এসে দেখে আলম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসতেই গাড়িটা চলতে লাগলো। প্রায় 1 ঘন্টার মধ্যেই নিকটতম স্থানে পৌঁছালাম। ভাই নামেন, এই বাসাটা আপনি নিয়েছি। ঠিক আছে। বাসার ভেতরে ঢুকে দেখি 4টা রুম। আমি মাঝের একটা রুমে নিজের থাকার সমস্ত ব্যবস্থা করে শুয়ে আছি। হঠাৎ করেই আলম আমার কাছে এসে বলে উঠল, ভাই মাসুমদেরও কি এখানে আসতে বলবো? সময় হলে আমি ওদের ডেকে নিব, তুমি পাশের রুমে থেকো। আপনাকে কলেজে ভর্তি করানো হয়েছে। গুড। তুমি যেন এবার বিবিএ পরীক্ষা দিবে। ভাই, ওই সেম কলেজ থেকে। ও, এখন যাও, ঘুমাও। ভাই। আলম চলে গেল। আমি ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মা, বোন আর মামুনের কথা মনে পড়ছে। বন্যা কেমনে পারলো আমার সাথে এমন করতে? কি ক্ষতি করেছে ওর? ওকে তো নিজের চেয়েও খুব বেশি ভালোবাসতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। নতুন কলেজের আজকে প্রথম দিন। বাইক নিয়ে কলেজের দিকে যাচ্ছি। কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতেই দেখি চারপাশে অনেক ছাত্রছাত্রী। তবে অন্যান্য কলেজের থেকে এই কলেজের এক অন্য দৃশ্য আমার চোখে পড়ল। চারদিকে কাপল, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মতো ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় গল্প করছে। আমি বাইকটা পার্ক করে ক্লাসে গিয়ে সেকেন্ড বেঞ্চটায় ফাঁকা দেখে সেখানেই বসতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে এখানে বসছো কেন? সিটটা ফাঁকা দেখলাম তাই বসেছি। ওখানে অনেক আগে অন্য ছাত্র বসেছে। ও, তুমি কি এই কলেজে নতুন? আজকেই প্রথম এই কলেজে আসলাম। নাম কি তোমার? নয়ন আলী। আপনার নাম? ফারিয়া জান্নাত। আমাকে তুমি করে বলতে পারো, এমনিতেই আমরা সেম ক্লাসে পড়ি। ওকে, ধন্যবাদ। এই বলে পেছনের একটা সিটে গিয়ে বসলাম। ইতিমধ্যেই স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। হঠাৎ করেই পেছন থেকে কে যেন একটা কাগজ নিয়ে স্যারকে বরাবর একটা ঢিল ছুড়ল। স্যার রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোন বেয়াদব এই কাগজ ছুড়লো? তাড়াতাড়ি দাঁড়াও, না হলে পরে জানতে পারলে মেরে গায়ের চামড়া তুড়ে নেব। কেউ দাঁড়ালো না, কিন্তু আমি বেশভাবে লক্ষ্য করলাম পেছনের সিটের একটা ছেলে মুচকি মুচকি হাসছে। হঠাৎ আমার চোখ পড়লো আমার পাশে থাকা একটা কাগজের দিকে। স্যারের ঢিল দেওয়া কাগজ আর এই কাগজটা সেম, একই রকমের। তাই দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে স্যারকে ডাক দিলাম, স্যার। আমি দাঁড়াতেই স্যার সহ সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। স্যার রাগী লোক নিয়ে আমাকে বলল, তার মানে তুই এসব করেছিস? আয় এদিকে আমার কাছে আয়। আমি কিছুই বুঝলাম না। স্যারের কাছে যেতেই স্যার বলতে লাগলো, এই বেয়াদব, ক্লাস না করে ক্লাসে ফাইজলামি করা হচ্ছে? তেমন কিছু না স্যার, এই কাগজটা দেখেন। স্যার আমার থেকে কাগজটা নিয়ে কাগজটা মেলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে টেবিলের কাছে গিয়ে ব্যাটটা নিয়ে সোজা আমার পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, বেয়াদবের একটা সীমা আছে, আর এসব করবি বল? আমি কিছুই বুঝতে পারলাম না স্যার কেন আমায় মারছে। স্যারকে বললাম, দেখুন স্যার, আমি কিছুই তো বুঝতে পারছি না যে আপনি কেন আমায় মারছেন। কিছুই বুঝতেছিস না? এই নে কাগজটা দেখ কি। স্যারের থেকে কাগজটা হাতে নিয়ে যা দেখলাম তা দেখেই অবাক, কারণ কাগজটিতে লেখা আছে, স্যার আপনার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি। এবারের মতো মাফ করে দিলাম, যাও সিটে গিয়ে বসো। আমি মাথাটা নিচু করে সিটে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম আমার পেছনের সিটে থাকা ছেলেগুলো হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আমি মাথাটা নিচু করে বসে আছি। স্যার ক্লাস করতে লাগলো। আচ্ছা বলো তো, মানুষ খারাপ পর্যায়ে কখন যায়? স্যার পড়ার মাঝে এই প্রশ্নটা সবার দিকেই ছড়িয়ে দিলেন। সবাই নিজেদের মতো বসে আছে, কেউই দাঁড়াচ্ছে না। স্যার সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলতে লাগলো, ফারিয়া যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল, তাই সে বলবি। স্যার, একটা মানুষের ওপর যখন টাকা নামক বস্তুটা আকর্ষণীয় হয়, তখন সে খারাপ পর্যায়ে যায়। শুধু এইটুকু? আর কেউ বলবে? স্যার, শুধু টাকার কারণেই একটা মানুষ কখনো খারাপ হতে পারে না। পরিবারের অবহেলা, প্রিয়জনের থেকে মিথ্যা আশ্বাস, সমাজের মানুষের অনৈতিক আচরণ ও প্রিয় মানুষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যও একটা মানুষ খারাপ অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। স্যার, আমরা কিছু কিছু মানুষ খুবই নিকৃষ্ট,
সমাজের প্রভাবশালী লোকেরা গরিব অশিক্ষিত লোকদের ভুলিয়ে ভালিয়ে জমি জায়গা সহ টাকাও মেরে খাচ্ছে, সাথে সরকারের দেওয়া মাসিক ও বাৎসরিক ইলাপগুলো টাকার বিনিময়ে বিক্রি করছে। এতে সমাজের গরিব অশিক্ষিত অসহায় মানুষগুলোদের খিদের চোটে পেটের দায়ে খারাপ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। স্যার, তারা যদি চুরি করতে গিয়ে ধরা খেয়ে বলে আমি পেটের দায়ে চুরি করছি, তার জবাবের আমরা কি উত্তর দিব বলেন তো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এতক্ষণে যাকে দেখে সবাই হাসছিল, এখন তাকে দেখে সবাই চুপ করে আছে। তোমার কথায় যুক্তি আছেই বটেই, তবে যারা পেটের দায়ে চুরি করে তাদের বলার মতো কিছুই না থাকলেও সমাজের কিছু নিকৃষ্ট প্রভাবশালী লোকেরা তাদের কষ্টটাকে অবজ্ঞা করে ঠিকই তাকে শাস্তি দেবে, সাথে তাদের কাছ থেকে সংশোধনের নাম করে টাকা মেরে খাবেই। স্যার, পৃথিবীটা বড়ই অদ্ভুত। সবাই নিজের শুধু স্বার্থটাই বোঝে, শুধুই স্বার্থ। হ্যাঁ, এই কারণেই পৃথিবীটা আজ ধ্বংসের দিকে। তোমার নাম কি? ক্লাসে নতুন দেখছি। আমার নাম নয়ন আলী, কলেজে নতুন। ও, বসো। আমি বসলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলেন। নতুন স্যার এসে ক্লাস করাতে লাগলো। একে একে সব কটি ক্লাস শেষ করে বাইরে বের হয়ে বাইকের দিকেই যাচ্ছি। তখনই কেউ একজন পেছন থেকে ডাক দিল, হ্যালো মিস্টার নয়ন। কথাটা শোনা মাত্রই দাঁড়িয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি ফারিয়া নামের মেয়েটা আমার দিকে আসছে। আমার কাছে এসেই ফারিয়া বলতে লাগলো, কেমন লাগলো কলেজটা? অনেক ভালো। আমি জানি সকালের ওই কাজটা তোমার নয়, রায়হান আর লাবরুলা মিলে তোমাকে ফাঁসিয়েছে। পেছনের ছেলে দুইটাই। হ্যাঁ, ওদের থেকে দূরে থাকবে, ওরা ভালো না, প্রতিদিন কারো না কারোর সাথে ঝামেলা করেই। ওকে, ভালো থাকবেন। এই বলে বাইকের দিকে যাব, আবারও ফারিয়া ডাক দিল, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন, নাম্বার দিয়ে কি করবেন? আমরা তো ক্লাসমেট, তাই আমাদের সবার ফোন নাম্বার সবার কাছে থাকা জরুরি। হয়তো কালকে আমি ক্লাসে নাও আসতে পারি, তখন তোমাকে ফোন করে পরের দিনে পড়াটা দেখে নিতে পারবো। ওকে, নিন। 013 ওকে, 31। ধন্যবাদ। এই বলে ফারিয়া চলে গেল। আমি বাইকটা নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তখনই আলম এসে বলল, ভাই, এই শহরের ডন মাতিন নামে এক সিক্রেট রকস্টার ফেসবুকে আপনাকে নিয়ে স্ট্যাটাস লিখেছে। ওই KN, তুই যেই হোস না কেন, আমার কাছে তুই পাতিম মাস্তান, যাকে বলে টোকাই। সবাই তোকে ভয় পেলেও আমি ভয় খাই না। যদি সাহস থাকে তাহলে আমার সাথে পাঙ্গা ল। আলমের মুখে ডন মাতিনের কথাটা শুনে কেন যেন হাসি পাচ্ছে আমার। আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস? ও হয়তো KNকে চেনে না। KN কে, তার হিংস্রতা কেমন। দিনের KN আর রাতের KN এর মধ্যে হাজার পরিমাণ তফাৎ। দিনের গম্ভীরময় শান্ত ছেলেটার রক্ত কেকো হয় না। আলম, আমার ব্যাগে থাকা ল্যাপটপটা বের করে আনো তো। ভাই। আলম ল্যাপটপটা আমার কাছে নিয়ে আসলো। আমি ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে ঢুকলাম। ডার্ক ওয়েব হয়তো আপনারা সবাই চেনেন বা আপনাদের সবারই ধারণা আছে। হ্যাকিং জগতের অন্যতম নাম ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে প্রবেশ করে আমার নিজের তৈরি KN নামের সাইটে প্রবেশ করলাম। প্রায় 4 বছর পর প্রবেশ করে আলমকে বললাম, আলম, ডন মাতিনের আইডির লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে পেস্ট করো। করেছি, কিন্তু কেন ভাই? ওর আইডি সহ ওর কাছে থাকা সমস্ত CCTV হ্যাক করব। কিন্তু কিভাবে? ল্যাপটপের দিকে মনোযোগী হও। আলম আমার কথা মতো ডন মাতিনের আইডি লিঙ্ক আমার ইনবক্সে দিল। আমি সেটা কপি করে ডার্ক ওয়েবে আমার তৈরি করা সাইটের হ্যাকিং টুলের ফাঁকা ঘরে পোস্ট করা মাত্রই ডন মাতিনের ফোনে একটা SMS গেল। ডন মাতিন তার গ্যাংয়ের কয়েকজন লোককে সাথে নিয়ে KN এর আতঙ্কের বিষয়ে কথা বলছে। সে চায় পুরো আন্ডারওয়ার্ল্ডের রকস্টার হয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে। সবাই যেন তার কথা মতো চলে, তাকে যেন সবাই মেনে চলে বা ভয় পায়। তার সন্ত্রাসীর কাজকর্ম প্রায় শেষের দিকে। সে শুধু সরকারকে ব্ল্যাকমেইল করে 150 কোটি টাকা হাতাবে। সেই মুহূর্তেই আবির্ভাব ঘটল KN নামের এক পুরাতন কিলারের। সে একদিনে 4টা খুন করাতেই পুরো দেশ কেঁপে উঠল। তার কারণ হলো KN অনেক আগের কিলার। 4 বছর আগে তার অনেক ভয়ানক খুন ও সন্ত্রাসী কাণ্ডের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হতো না।
ডন মার্টিন আলোচনা করছে, তখনই হঠাৎ করেই তার ফোনে টুংটাং মেসেজের শব্দে কেঁপে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখল একটা এসএমএস এসেছে। সে এসএমএসটা ওপেন করতেই দেখতে পেল সেখানে লেখা আছে, হ্যালো ডন মার্টিন দ্য রকস্টার, তোমার বউ ও ছোট বাচ্চাটা এখন আমার কাছে। তারপর সিমোর। ডন মার্টিন এই এসএমএসটা দেখেই ভয়ে আঁতকে ওঠে। সে দ্রুত সিমোরে চাপ দিতেই দেখে মেসেজটা উধাও। সে এবার আরও বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এখনই সে মেসেজটা দেখলো, এখনই কী করে ডিলিট হলো? সে তো ডিলিট করেনি। সে এসব ভেবে তার স্ত্রীকে ফোন করে বলল তারা কি ঠিক আছে কিনা। তার স্ত্রীও বলল আমরা ঠিক আছি। সে এবার শান্ত হলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার কাছে একটা নোটিফিকেশান এলো। সেখানে ডন মার্টিনের ফেসবুকের সমস্ত ডিটেলস সহ তার ফোনটা আমার নিজের আওতায় আনার পারমিশন। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে ডন মার্টিনের আইডিটা আমার ফোনে লগ ইন করলাম। তার আইডিতে পোস্ট করলাম, কেন আমাকে ক্ষমা করে দিন আপনার সাথে বেয়াদবির জন্য। আমি আপনাকে না চিনে বড় বড় কথাগুলো বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ভাই আপনি তো পুরোই জিনিয়াস শালা। ডন মার্টিন বেশি উড়েছিল এখন। একে তো ওর উড়োর ডানাটা ভেঙে দিলেন, এখন কি করবে? বেশিই উঠছিল, এখন আর পারবে না। ভাই রাকিব নামের ছেলেটাকে আজকে দেখতে পেয়েছিলাম কলেজে। সে কলেজের মেয়েদের প্রতিদিন ইপটিজিং করে। তাই নাকি? ওই রাকিবকেই তো আমার দরকার। কালকে ওকে আমায় দেখিয়ে দিবি, আর ওর ব্যাপারে খোঁজ খবর নে। ওর সব ডিটেলস আমার চাই। ওকে ভাই। এই বলে আলম আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়ে আমার কাছাকাছি একটা নদীর কাছে গেলাম। চারদিকে শুনশান নীরবতা। নদীর এদিক ওদিক কোনো লোক নেই, জনমানব শূন্যতা বললেই চলে। নদীটা বেশ চওড়া, একুল থেকে ওকুল দেখা অসম্ভব। মেঘলা আকাশ, ঘন মেঘ এসে সূর্যকে আড়াল করে রেখেছে। নীল আকাশ লাল টকটকে রক্ত ছিটে ফোঁটায় ছড়িয়ে গেছে। চারপাশটাও জনমানব শূন্য, হালকা বাতাস। আবহাওয়াটাও আমার বেশ পছন্দের। সব মিলিয়ে আমার কাছে যেন চারপাশটা কোনো এক চিত্রশিল্পীর ছবির মতো মনে হচ্ছে এখানেই যদি সময়টা থমকে যেত। তখনই মনে পড়ে গেল বন্যার কথা। বন্যা আর আমি একদিন তিস্তা নদীর কিনারায় শক্ত কাঠের তক্তায় বসে মেঘলা আকাশ সাথে নদীর তীর থেকে আসা হালকা বাতাসের আবহাওয়াটা অনুভব করছি। বাতাস আসায় বন্যার মাথার চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে। বুঝতে পারছি চুলগুলো মুখে উড়ে এসে পড়ায় সে অস্বস্তি বোধ করছে। তাই তার চুলগুলো আস্তে করে তার কানের গোড়ায় বসিয়ে দিয়ে বললাম, আবহাওয়াটা বেশ পছন্দের। যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কতই না ভালো হতো। সময়টা বড়ই বেমানান লাগে আমার কাছে। কখন যে কোন সময় আসে তার ঠিক নেই। ঠিকই বলেছ। কি হয়তো তোমার এই পছন্দময় আবহাওয়ার মাঝে আমি আছি, কিন্তু অন্য কোনো দিন হয়তো নাও থাকতে পারি। সেদিন তোমার কেমন অনুভূতি হবে? যেদিন তুমি আমার পাশে ছন্দময় আবহাওয়ায় না থাকবে, সেদিন হয়তো আমার মনে হবে কারো শূন্যতা হয়তো এখনো রয়ে গেছে। বন্যার সাথে ঘটে যাওয়া কথাটা মনে হতেই নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন বন্যা আমার সাথে এমন ছলনা করলো? কি কমতি ছিল আবার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এমন করতে পারল সে? ভাবতেই যেন তার প্রতি কঠোর ঘৃণা বোধ করছি। নারীদের ছলনা বড়ই অদ্ভুত। না, তার ছলনা ধরা যায় না, বোঝা যায় না। শুধু মনে হয় সেও হয়তো আমায় প্রচুর ভালোবাসে। হাতটা বাগিয়ে নদীর একটুখানি পানি হাতে নিয়ে আবার নদীতে ফেলে দিলাম। কেন জানে পানিগুলো হাতে নিতে মনে চাইল, তাই এমনটা করলাম। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সময় তুমি বড্ড বেহায়া, এক এক ধরন তোমার। কখনো কখনো সুখ আনো, কখনো অশান্তির ছায়া। কখনো কখনো মিলে দাও তুমি মনের মিলিত হওয়া নারী। কখনো কখনো ফেলতে হয় চোখের অশ্রুস্ফোটর শাড়ি। কখনো কখনো পরিস্থিতির ন্যায় এনে দাও প্রিয়গুলোকে। কিছুদিন পর আবার কেড়ে দিয়ে কষ্টে ফেলো মুখে। চাই না আর এমন সময় এখনই, যাক সব কিছু থমকে। বন্ধ করতে চাই স্থিত অশ্রয়ের সময়, দিয়ে সবাইকে চমকে। ডন মার্টিন চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করেই তার ডান হাত রকি দৌড়ে এসে বলতে লাগলো, এই শোনো না,
প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ডন মার্টিন চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করেই তার ডান হাত রকি দৌড়ে এসে বলতে লাগলো, ভাই আপনি কি সত্যি কেয়ানের কাছে ক্ষমা চেয়েছেন? রকির এরূপ কথায় ডন মার্টিন অবাক। সে বুঝতেছে না রকি কি বলছে। সে কি পাগল হয়েছে? সে আমায় চেনে না। আমি কে এনকের কাছে ক্ষমা চাইবো? রকি, তুমি কি বলছো এসব? আমি কেন কেএন এর কাছে ক্ষমা চাইবো? তাহলে আপনি যে ফেসবুকে তাকে নিয়ে ক্ষমার দৃষ্টি পোষণ করেছেন। আমি ফেসবুকে কেএনকে নিয়ে ক্ষমার দৃষ্টির কথা পোষণ করব? পাগল হয়েছে তুমি? এই বলে ডন মার্টিন ফেসবুকে ঢুকে তার প্রোফাইলে ঢুকতেই অবাক, কারণ তার আইডির দ্বারা কেএনের কাছে ক্ষমতা আবেদন পোস্ট করা হয়েছে। সে তো এমন স্ট্যাটাস পোস্ট করেনি, তবে কিভাবে এমনটা হলো? কেউ কি তার আইডি হ্যাক করেছে? কিন্তু কিভাবে হ্যাক করবে? কারণ তার দুইটা ফ্যাক্টর অন করা ছিল। হ্যাক হলে অ্যালার্ম বা তার ফোনে SMS আসবে। ডন মার্টিন এসব ভাবছে, তখনই তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। তার ফোনের ফ্যাক নাম্বার থেকে SMS এসেছিল এবং নিজে থেকে SMSটা উধাও বা ডিলিট হয়ে গেছে। এই ঘটনার সাথে কি ফেসবুকের স্ট্যাটাসের কোনো সম্পর্ক আছে? আছে বটেই। সে দ্রুত তার আইডিটা ফেসবুক থেকে রিমুভ করার প্রস্তুতি নিল। সে তার আইডি থেকে রিমুভ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। রকি, আমার মনে হচ্ছে কেএন কোনো সাধারণ কিলার নয়। ও মনে হয় হ্যাকার। আমার আইডি ও হ্যাক করে এমন স্ট্যাটাস পোস্ট করছে। কিন্তু কিভাবে সে আপনার আইডি হ্যাক করেছে? আপনার আইডি তো অনেক সিকিউরিটি অন করা, কিভাবে এমনটা সম্ভব? রকি, সবই সম্ভব। ডার্ক ওয়েবের ব্যবহার করে এমনটা করা হয়েছে। ডন মার্টিন আর রকি একে অপরের সাথে এনকে নিয়ে কথা বলতেছে। তখনই হঠাৎ করে ডন মার্টিনের কাছে ফেক নাম্বার অর্থাৎ নাম্বার ছাড়াই তার ফোনে একটা কল আসলো। তা দেখে শেষসহ রকিও অবাক হয়ে যায়। ডন মার্টিনে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতেই শুনতে পেল, হ্যালো রকস্টার দ্য ডন মার্টিন, আই এম কেএন দ্য রকস্টার। আশা করি চিনতে বেশি কষ্ট হচ্ছে না। শোনো, কেএন কখনো কারোর সাথে যেচে পড়ে ঝামেলায় জড়ায় না, আর যার সাথে ঝামেলায় জড়ায় তার রক্তাক্ত শরীর না দেখে কখনো থেমে থাকে না। বাই দ্য ওয়ে, এখনো বলছি আমার সাথে লাগতে এসো না, পুড়ে ছাই হয়ে যাবে। তুই আমাকে চিনিস না, আমি কে। তুই যদি চলিস ডালে ডালে, তাহলে বুঝে নিবি আমি চলি পাতায় পাতায়। আর আমি জানি তুই হলি ফার্স্ট কেয়ান আসল। কেয়ানকে তার স্ত্রী 4 বছর আগেই মেরে ফেলেছিল। বাঁচা মরা সবই উপরওয়ালার ইচ্ছা। আর হ্যাঁ, আমি আসল কেএন। শোন, তুই যেহেতু আমার সাথে ঝামেলায় জড়াতেই চাস, তবে শোন, তোর মৃত্যু খুবই নিকটে। এই বলে কেএন ফোনটা কেটে দিল। ডন মার্টিন চিন্তায় পড়ে গেল। সে কখনোই কারোর সাথে আপোষ করেনি, তাই সে এবারও কেএনের সাথে আপোষ করবে না। আপোষ করে তো ভীতুরা, যার মৃত্যুর ভয় পায়। মৃত্যু তো অনিবার্য। রাত 8টা বাজতে চলেছে। চারদিকে অন্ধকারে ছেয়ে আছে, সাথে জায়গাটাও নির্জন। পাশেই ঘন জঙ্গল। সেখান থেকে ভেসে আসছে ঝিরিঝিরি পোকার আনাগোনার কণ্ঠস্বর, সাথে শিয়ালের হুক্কা হুয়া ডাক। আমি একা একা হাঁটছি, উদ্দেশ্য বাসায় যাওয়া। ফোনটা বের করে ফ্ল্যাশটা অন করে সাথে শামস ভাইয়ের তুই বড় বেইমান রে মাইয়া তুই বড় বেইমান গানটি ছেড়ে দিলাম। গান শুনছি আর হাঁটছি। হঠাৎ করে একটা অপরিচিত মেয়ে আমার সামনে এসে বলতে লাগলো, আজকে হয়তো আপনি একাই এসেছেন, তাই না? যা করার খুব তাড়াতাড়ি করুন, বেশি সময় আজকে হাতে নেই। এই বলে মেয়েটা নিজের কাপড় খুলতে লাগলো। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কে এই মেয়ে? কী সব আবল তাবল বলছে? আমি মেয়েটাকে বললাম, আরে আজব তো, কাপড় খুলছেন কেন? আর কে আপনি? আরে এসব জানতে নেই, আমি জানি আপনি ভয় পাচ্ছেন। কেন? কোনো ভয় নেই, এদিকে তেমন কেউ আসে না। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি তো এদিকে ঘুরতে এসেছিলাম। ও, তাহলে আজকে কেউই আসেনি। ধুর, হাতে টাকাও নেই। আপনি কে? বাসা কোথায়? আমার নাম মোনালিসা। রাতের পরই আর দিনের মানুষের কাছে ছলনাময়ী বেশ্যা। বাসার কথা না জানলেও চলবে। আপনার নাম কি?
আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখ জোড়া বলে দিচ্ছে তার মনে অনেক অপ্রকাশিত কষ্ট জমাট বেঁধে আছে। সে প্রতি রাতে নতুন নতুন পুরুষদের ভোগান্ত্রিত হয়। আজকেও সে এসেছে নতুন কোনো মানুষের ভোগান্ত্রিত হতে, কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে দেখা। আমার নাম নয়ন আলী। আচ্ছা, প্রতিদিন কি এখানে আসা হয় আপনার? পরিবারের সবার মুখে খাবার জোগানোর জন্য প্রতিদিন আসতে হয়। এইসব না করে কাজ করতে তো পারেন। কাজ? হাসালেন? কাজ আমায় কে দেবে? অনেক ঘুরেছি মানুষের বাসায় বাসায়, সাথে অনেক হোটেল রেস্টুরেন্ট, কিন্তু ভাগ্যক্রমে ব্যর্থ হয়ে এই অবদ্ধ পেশায় নামতে হয়েছে। তবে আমি এতদিনে মানুষ চিনতে পেরেছি মানুষ রূপে জানোয়ারদের চিনতে। আসলেই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? আপনার বাসায় কে কে আছে? অসুস্থ মা আর 10 বছরের ছোট্ট একটা ভাই। মায়ের বড় একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন। মেয়েটা কথাগুলো বলছে, আমি তার প্রতি তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছল করছে, মনে হয় এখনই কেঁদে দিবে। মেয়েটাকে দেখে আমার কেন যেন খুব মায়া হচ্ছে। মেয়েটার বয়স আর কত হবে? এই 16 কিংবা 17। এই বয়সেই জীবনযুদ্ধে নামতে হয়েছে। এই যুদ্ধ নিজের শরীরের সাথে। প্রতিদিন কারো না কারো লালসার শিকার হতে হয়, সাথে হয়তো নিকৃষ্ট মানুষদের জ্বলন্ত সিগারেটের শক খেতে হয়। ও, জীবনে কখনো হার স্বীকার করো না। কষ্ট হলেও এগিয়ে যাও। সাফল্য ঠিকই একদিন আসবে। সাফল্য না আসলেও মৃত্যু নামক মুক্তি আসবেই। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো আপনারও হয়তো কোনো কষ্টের দিক বা কালো অতীত রয়েছে। আছে। সেটা প্রকাশ করি না, কারণ তার কোনো মূল্য নেই। যার মূল্য নেই তাকে সামনে এনে বা প্রকাশ করে লাভ কি? তাকে প্রকাশ না করে ভবিষ্যতের চিন্তা করাই শ্রেয়। অনেক তো কথা হলো, রাতও প্রায় অনেক হয়েছে। এই নিন, এখানে সামান্য কিছু টাকা আছে। মেয়েটার দিকে 23,000 টাকা এগিয়ে দিয়ে কথাটা বললাম। সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভাবতেও পারেনি আমি তাকে টাকা দিব। আমি মানুষের কাজ করি, তারপর টাকা নিই। আপনি চাইলে আমাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আমাকে কি আপনার ওইসব লোকদের মতো মনে হয় যারা নারী নিয়ে খেলা করে? না, আপনি অনেক ভালো, সাথে সুন্দর করে গুছিয়ে কথাও বলেন। তবুও আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন, আর আমি আপনার কাজেই আসছি না, তাই ভাবলাম। আমি মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে তার হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বললাম, অনেক রাত হয়েছে, এখন বাসায় যান। আপনার বাসার সবাই হয়তো চিন্তা করছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটার চলে যাওয়ার দিকে চেয়ে আছি। এতটুকু একটা মেয়ে এই বয়সে বিলিয়ে দিচ্ছে নিজের সতীত্বকে। জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে তার। এসবের জন্য মেয়েটা নিজে দায়ী নয়, দায়িত্ব হচ্ছে পরিস্থিতি আর আশেপাশের মানুষগুলো। মেয়েটা আমার চোখের আড়াল হতেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘলা আকাশ, চারদিকে ঘন কালো মেঘে ছেয়ে আছে, সাথে উত্তরের হালকা বাতাস বইছে। সকাল 10টা বেজে গেছে। রিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে হাওয়াটা উপভোগ করছে আর ভাবছে। 10টা বেজে গেছে, নয়ন এখনো ঘুম থেকে উঠছে না, নাকি সে অনেক আগেই উঠে বাইরে গেছে? একবার তার রুমে গিয়ে দেখা যাক। যেই ভাবা সেই কাজ। রিয়া ছাদ থেকে সিঁড়ি বেয়ে নেমে নয়নের রুমের কাছে গিয়ে দেখে দরজা খোলা। সে রুমে ঢুকেই অবাক, কারণ রুমের মধ্যে থাকা নয়নের কোনো বস্তু সেখানে নেই। রিয়া ঘাবড়ে যায়। নয়ন কোথায় গেল এত সকাল সকাল? সে আরও এগিয়ে যায়। হঠাৎ তার চোখ গেল টেবিলে থাকা একটা কাগজের দিকে। সে টেবিলের খুব কাছে গিয়ে কাগজটা হাতে নিয়ে দেখল সেটা চিঠির ন্যায় ভাঁজ করা। সে ভাঁজ খুলে দেখল সেখানে লেখা আছে, প্রিয় রিয়া, জানি তুমি কষ্ট পাবে, তবু বলি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু আমি যে বেদনার রশিতে বাঁধা, প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত এক খায় না। সবসময় তুমি শুধু প্রতিশোধ চেতনা মাথায় ঘুরপাক খায়। আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার ভিতরে যে কোনো দয়া মায়া নেই। কাউকে মারতেও যে আমি কোনো দ্বিধাবোধ করি না। আমার কথাগুলো বুঝতে পারছো না, তাই না? শোনো, আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের কিং KN। এখন হয়তো আমার প্রতি তোমার আর ভালোবাসা থাকবে না, নাই থাকতে পারে, কারণ একজন সন্ত্রাসী খুনিকে কেই বা ভালোবাসে। তবে শুনে রাখো, আমি তোমাদের এখানেই থাকতে পারলাম না। দিন দিন তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ দেখে আমাকে ভুলে যেও, কেননা আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই।
কখন যে কার গুলি এসে বুকে ছেদ করবে তাও অজানা। ভালো থেকো, তবে আমাকে কখনো খুঁজতে চেষ্টা করো না, কারণ আমি ইচ্ছে না করলে তুমি আমায় খুঁজে পাবে না। কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আর হ্যাঁ, কান্না করবে না, কারণ তোমার চোখের পানি আমার কেন জানি সহ্য হয় না। ইতি, কেন। রাত 10টা বাজছে। রুমের মধ্যে শুয়ে আছি, বন্যার লিটনের কথা ভাবছি। খুব শীঘ্রই তাদের সাথে আমার দেখা হবে। হঠাৎ করে আলম এসে বলল, ভাই কালকে রাকিব কলেজের সবাইকে নিয়ে প্রকাশ্য ড্রাগ সাপ্লাইয়ের মিটিং করবে। রাকিব লিটনের কাছের লোক না? ভাই। কালকেই রাকিবের শেষ দিন, লোক রেডি করে রাখিস। ওকে ভাই। আলম চলে গেল। আমি ল্যাপটপটা হাতে নিয়ে কয়েকটা লোককে নিয়ে লিস্ট সাজালাম। ওদের সবাইকে সিরিয়াল অনুযায়ী মারব, কারণ ওদের জন্যই দেশের গরিব অসহায় মানুষদের দুবেলা পেটে ভাত পড়ে না। সাথে ওদের কারণেই হাজার হাজার তরুণীরা পতিতা মহলে। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে বাইরে হাঁটতে বের হলাম। হেঁটে হেঁটে নদীর কিনারার কাছে গেলাম। আজকে সকালটা কেন যেন আমার কাছে অদ্ভুত লাগছে। রোদ উঠেছে, তবুও আকাশ গুরুম গুরুম করছে। সাথে দক্ষিণা হালকা বাতাস স্বতঃস্ফূর্তভাবে বইছে। পাখিগুলো নিজেদের আহারের খোঁজে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। আকাশের বুকে তারা মুক্ত। আবার ইচ্ছা, আমিও যদি পাখিদের মতো উড়তে পারতাম। আমি এসব ভাবছি, তখনই পেছন থেকে আমার ঘাড়ে কেউ হাত রাখলো। আমি চমকে উঠে পেছনে তাকাতেই দেখি কালকের মোনালিসা নামের মেয়ে, মুখে এক চিলতে মায়াবী হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে বলল, কেমন আছেন? এই তো আছি, তুমি? ভালো। এত সকালে এই জায়গায় কেন? কেন, আসা যাবে না নাকি? তা না, আমি প্রতিদিনই এখানে এই সময় আসি, তেমন কেউই দেখি না তো, তাই জিজ্ঞাসা করলাম। ও, বাসায় কেন জানি ভালো লাগছে না, তাই এখানে আসা। ও, আমরা কথা বলছি, হঠাৎ আমার চোখ পড়ল পাশের জঙ্গলে থাকা একটা লোকের উপর। সে হাতে বন্দুক নিয়ে আমাদের দিকে তাক করে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা গুলি চালিয়ে দিল। আমি দ্রুত লাফ দিলাম মোনালিসার উপর। আমি এবং মোনালিসা মাটিতে পড়ে গেলাম, আর গুলিটা ফাঁকা বেরিয়ে গেল। আমি দ্রুত মোনালিসার ওপর থেকে উঠে কোমর থেকে আমার পিস্তলটা বের করে গুলি করার আগেই লোকটা জঙ্গলের মধ্যে দৌড় দিল। আমি তার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। ভাগ্যক্রমে লোকটা আজকে বেঁচে গেল, কিন্তু খুব শীঘ্রই ওকে খুঁজে বের করে দুনিয়া থেকে উড়িয়ে দিব। সে কেনকে চেনে না। আমি ফিরে আসলাম যেখান থেকে লোকটা আমাদের উপর পিস্তল তাক করেছিল সেখানে এসে দেখে একটা মাস্ক পড়ে আছে মাটিতে। মাস্ক হাতে নিয়ে পকেটে রেখে দিয়ে নদীর ধারে এলাম। এসে দেখি মোনালিসা সেখানেই দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লোকটাকে চেনো? না তো, কেউ আর নেই। কেই বা আমাদের ওপর গুলি চালাচ্ছিল? চিনি না। ও, আপনি কি প্রফেশনাল লোক? না মানে আপনার হাতে পিস্তল কেন? আমি সিক্রেট গোয়েন্দা। একটা গোপন গ্যাংকে ধরতেই এখানে এসেছি। আবার নিজেকে আড়াল করতে মিথ্যার আশ্রয় নিলাম। ও, সন্ত্রাসীরা হয়তো আপনাকে চিনতে পেরেছে, তাই আপনাকে মেরে ফেলতে চাইছে। সাবধানে চলাফেরা করবেন। ওকে, তুমি সাবধানে চলবে, কারণ কিলারটা তোমাকে আমার পাশে দেখেছে। বাই। এই বলে সেখান থেকে বাসায় এসে আলমকে ডাক দিলাম। সে আমার কাছে এসে বলল, ভাই ডেকেছেন? ভাই এই মাস্কটা তো ডন মার্টিনের গ্যাংয়ের। কেন ভাই, কি হয়েছে? আর এই মাস্কটা আপনি কই পেলেন? আলম, যদি এই মাস্কটা ডন মার্টিনের হয় তাহলে কি সে আমায় চেনে? না, সে মোনালিসাকে মারতে এসেছে, কিন্তু মোনালিসা তো বলল সে ওই লোকটাকে চেনে না। ভাই কে আপনাকে চিনে, আর কেই বা মোনালিসা? না, কিছু না। তবে শোনো, ডন মার্টিন হয়তো আমাকে মারতে নদীর ধারে লোক পাঠিয়েছিল। মানে কি, ডন মার্টিন আপনাকে চিনবে কি করে? জানি না, তবে এই মাস্কটা যদি ডন মার্টিনের গ্যাংয়ের হয় তবে সে আমাকে মারতেই লোক পাঠিয়েছিল। ও, মোনালিসাটা আবার কে ভাই? অসহায় একটি মেয়ে, তবে মেয়েটা খুবই ভালো। আলমকে মোনালিসার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তারপর ভাবতে লাগলাম ডন মার্টিনের কথা। সে কিভাবে আমাকে খুঁজে বের করলো? নাকি সে আমাকে আগে থেকেই চেনে? না, সে আমায় আবার কেমনে চিনবে? তাহলে সে কি ডার্ক ওয়েব ব্যবহার করে আমাকে খুঁজে বের করেছে? না, এখানে আর থাকা যাবে না। আজকে রাতেই এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। এসব ভাবছিলাম, তখনই আলম আমার চিন্তাধারায় ব্যাঘাত ঘটিয়ে বলতে লাগলো, ভাই কলেজে যাবেন না আজকে? যাব। আসো, আগে খাওয়া দাওয়া করি। তবে শোনো, লোক রেডি আছে তো? হ্যাঁ ভাই, সব কিছু রেডি। ভাই একটা কথা বলি। বলো।
ভাই আমার মনে হয় রাকিবকে না মেরে ওকে আমাদের অস্ত্র বানিয়ে মাইন্ড গেম খেলা যাবে। এই ধরনের রাকিবের কাছে ছোট লোকেশন ব্যান্ড লাগিয়ে আমরা লিটনের কাছে খুব সহজে যেতে পারি। আবার লিটনের কাছ থেকে কেমন মাইন্ড গেম ভাবি? লোকদের ফোন করে নিজেদের আস্থানে পাঠিয়ে দাও, এসো খাবার খাবো। ভাই। এই বলে আমি খাবার টেবিলে আসলাম। কিছুক্ষণ পর লিটন ফোন করে খেতে আসলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। লিটন আগেই একটা বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কাঁধে ব্যাগ নিয়ে বাইকে উঠে কলেজের দিকে পাড়ি দিলাম। কলেজের গেট দিয়ে যেই ঢুকতে যাব তখনই কলের রিংটোনে ফোনটা বেজে উঠল। বাইকটা দাঁড় করিয়ে ফোনটা বের করে দেখলাম অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওদিক থেকে রোবোটিক শব্দে বলতে লাগলো, হ্যালো দ্য ফার্স্ট কেয়ান, আই এম ডন মাতিন দ্য রকস্টার কিং। গুণ, আজকেই তোর জীবনের শেষ দিন, যা করার করতে পারিস। তবে শোন, তোর ওপর আমার লোকেরা কড়া নজরদারি করেছে। তুই এখন কলেজের গেটে আছিস, তাই না? শোন, তুই আমাকে মারতে চেষ্টা করতে পারিস, তবে হ্যাঁ, আজকে আমার শেষ দিন নয়, বরং হয়তো তোর শেষ দিন। এই বলে ফোনটা কেটে দিয়ে কলেজের ভেতরে গিয়ে বাইকটা পার্ক করে ক্লাসের দিকে যেতে লাগলাম। হঠাৎই পেছন থেকে কেউ আমায় ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি রায়হান আর লাভলু। ওদের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া আমায় ডাকছেন? আমি ওদের কাছে গিয়ে কাঁচুমাচু হয়ে ভীত কণ্ঠে বললাম, ভাইয়া কিছু বলবেন? বলার জন্য তো ডেকেছি, যা আমাদের জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। দেখেন ভাই, আমি ক্লাসে যাচ্ছি, তাছাড়া আমি কখনো সিগারেট টিগারেট কিনিনি। আপনাদের সিগারেট আপনারাই কিনে নিয়ে আসেন। আমি এই কথা বলাতেই লাভলু ভাই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে করতে আমার কাছে এসে ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ওই শালা, তোকে ভালোই কথাটা বললাম, দেখি তুই আমার মুখের উপর না করে দিলি। যা ভালোই সিগারেট নিয়ে আয়, নয়তো এবার মেরে এখানে পুঁতে রাখবো। আমার কাছে তো টাকা নেই। জানি, তোর মতো ফকিনের কাছে টাকা নাও থাকতে পারে। এই নে টাকা, তাড়াতাড়ি নিয়ে আয়। এই বলে লাভলুর কাছ থেকে টাকা নিয়ে কলেজের বাইরের দোকানের দিকে যেতে লাগলাম। আর ভাবছি, ওরা যদি আমার আসল পরিচয় জানতো, তবে এখানেই ওদের প্যান্ট নষ্ট হয়ে ওরা নাপাক হয়ে যেত। দোকানের কাছে এসে দোকানদারকে সিগারেটের কথা বলাতেই লক্ষ্য করলাম দূর থেকে প্রিন্সিপাল স্যার আমার দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলছে, কলেজের ছেলেপেলেরা আজকাল স্যারদের সামনেও দোকানে বেহায়ার মতো সিগারেট নিচ্ছে। হাই, কি যুগ যে পড়লো। আমি ওদিকে তেমন আর লক্ষ্য না দিয়ে সিগারেট নিয়ে টাকা দিয়ে চলে গেলাম লাভলুদের কাছে। ভাইয়া, এই নিন আপনাদের সিগারেট, এখন আমি যাই। আবে হালা, কই যাস? দাঁড়া না একটু, তুই তো বহুত পরিশ্রম করে সিগারেট আনলি, তোরও তো কিছু পাওনা আছে, মানে আমাদের থেকে তোকে তো কিছু গিফট দেওয়া বাকি আছে। না ভাই, আমার কোনো গিফট লাগবে না। ওই চুপ করে দাঁড়িয়ে থাক। কি আর করার, চুপ করে দাঁড়িয়ে আছি। লাভলু আর রায়হান দুইজন 2টা সিগারেট নিয়ে টান দিচ্ছে আর ধোঁয়াগুলো আমার দিকে ছেড়ে দিচ্ছে। সিগারেটের গন্ধ সহ্য না হওয়ায় আমার দম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তখনই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। কি ভাবলেন কাকে থাপ্পড় মেরেছে? আরে আমাকে নয়, লাভলু আর রায়হানকে থাপ্পড় মেরেছে। কার এত বড় সাহস লাভলু আর রায়হানকে থাপ্পড় মারে? সে আর কেউ নয়, সে হলো ফারিয়া। সে আমাকে লাভলুদের থেকে একটু দূরে নিয়ে এসে লাভলুদের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখ লাভলু আর রায়হান, তোরা ঠিক মতো পড়াশুনো করিস না, ঠিক আছে, তবে তোরা অন্যদের কেন ভালোভাবে পড়াশুনো করতে দেস না? যাদেরকে একটু হাবা গোবা দেখবি তার সাথে খারাপ আচরণ করবি, তাই না? শোন, এবার থেকে যদি এইরূপ আচরণ কাউকে করতে আমি দেখি, তবে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ করব, মনে রাখিস। এই বলে ফারিয়া আমার বাম হাতটা শক্ত করে ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলো। আমি ফারিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মেয়ের এমন সাহস দেখে আমি অনেক অবাক। সে লাভলুদের যে থাপ্পড় মারবে সেটা আমি কল্পনাও ভেবে দেখিনি। সে আমাকে ক্লাসে এনে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, নয়ন, আমি তোমাকে বলেছি না ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, কারণ ওরা ভালো না। আমি ক্লাসের দিকেই আসছিলাম, প্রতিমধ্যেই ওরা আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। ও, আর কখনো ওদের ডাকে সাড়া দিবে না, সোজা ওদের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। ওকে। হুম। এই বলে ফারিয়া তার সিটে গিয়ে বসলো।
কিছুক্ষণ পর লাভলুরা ক্লাসে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে নিজেদের সিটে গিয়ে বসলো। ইতিমধ্যেই স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সবকটি ক্লাস করে ফারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাইকের দিকে যাচ্ছি। হঠাৎ করে লাভলুরা আমার সামনে আসলো। আমি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। লাভলু বলে উঠল, আজকে তো ফারিয়ার জন্য বেঁচে গেলি, কিন্তু কাল বা তার পরের দিন কি, সেদিন তো শুধু আসলে আদর করে দিব। এই বলে ওরা চলে গেল। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। লাভলু ও রায়হান আমার মুখে মুচকি হাসি দেখে অবাক হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের বাসায় চলে গেল। রকি, আমার বিশ্বের ইংল্যান্ডের গ্যাং লিডার রবার্ট পাশের বিল্ডিংয়ে আছে, ওকে আমার কাছে ডেকে আনো। রকি ল্যাপটপ থেকে কেএনের লোকেশন ট্র্যাক করছে, তখনই কথাটা বলে উঠল, দ্য রক স্ট্যান্ড ডনমার্টিন। সি ভাই, যাচ্ছি। এই বলে রকি রবার্টের কাছে গিয়ে ডনমার্টিনের কথা বলে রবার্ট রকির সাথে ডনমার্টিনের কাছে নিয়ে আসে। রকি ভাই আমায় ডেকেছেন? ডেকেছি। তুমি তো নিশ্চয় জানো 4 বছর আগে কেয়ান ভাইকে ওনার স্ত্রী বাসরাতে মেরে ফেলেছিল। কেন মেরেছে তা তো জানোই। ওনার স্ত্রী দেশের সবচাইতে বড় রক স্টার হওয়ার জন্যই ওনাকে মেরেছে। কিন্তু কয়েকদিন যাবৎ কে বা কারা আন্ডারগ্রাউন্ডে কয়েকটি খুনে কে এন ভাইয়ের স্টাইল এঁকে দিয়েছে। তবে সে নিজেকে কে এন দাবি করছে। তা তো জানিই। আমি ফ্যাক্ট কে এনের ঠিকানা পেয়েছি। আজ রাতেই তুমি তাকে গোপনে কিডন্যাপ করে আমাদের আস্তানা নিয়ে আসবে। রকিরা এই কাজটা নাও করতে পারবে, কিন্তু তুমি 100% পারবে, তাই তোমাকে ডেকেছি। চিন্তা করবেন না ভাই, আজকে ফ্যাক্ট কেএনকে কিডন্যাপ করে আনবই। এখন আসি ভাই। এই বলে রবার্ট সেখান থেকে চলে গেল। কি ব্যাপার আলম, আজকে নাকি রাকিব ওপেন ড্রাগ সাপ্লাইয়ের মিটিং করবে, কিন্তু কই মিটিং হলো? আসলে ভাই কিছু সমস্যার কারণে হয়তো আজকে বাদ পড়ে গেছে। হয়তো। আলম, আজকে ডন মার্টিন আমাকে নিঃসন্দেহে কিডন্যাপ করবে। তুমি লোক নিয়ে আমাকে ফলো করবে, বুঝেছো? আজকে কে নয়, ডন মার্টিনের মৃত্যু হবে। হা 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 হা। এখন চলো খাওয়া দাওয়া করা যাক। ভাই। আলম সহ খাওয়া দাওয়া করে ডন মার্টিনকে মারার প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। সন্ধ্যা 7টা বাজতে চলেছে। চারদিকে অন্ধকারে ছেয়ে যেতে লাগলো। দূর জঙ্গল থেকে ঝিঁঝি পোকার আনাগোনা কানে ভেসে আসতে লাগলো, সাথে শিয়ালের হুক্কা হুয়া বিকট শব্দ। আকাশে কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুরপাক খেতে থাকে। সেজন্য কখনো কখনো চাঁদের জ্যোৎস্না খুবই বেশি আলোকিত, আবার কখনো কখনো কালো মেঘের জন্য একটু অন্ধকারে পড়তে থাকে। সাথে মাঝে মাঝে একটু উত্তরে হালকা বাতাস বইতে লাগলো। আবহাওয়াটা আমার বেশ পছন্দের। আমি ফোনে শামসের গান শুনছিলাম আর হাঁটছিলাম। হঠাৎ করে কে যেন পেছন থেকে এসে আমার মাথায় কালো টুপি পরিয়ে দিয়ে কী যেন আমার মুখে চেপে ধরলো। আমার আর কিছু মনে নেই। যখন আমার চোখ খুললাম তখন চারদিকে খুব বেশি অন্ধকার দেখতে লাগলাম। বেশ ভালোভাবে খেয়াল করলাম আমার মাথায় এখনও কালো টুপিই পরা আছে। হঠাৎ করে কে যেন বলতে লাগলো, হ্যালো ফ্যাক্ট কেন, আই এম রবার্ট, ইংল্যান্ডের রকস্টার দ্য কিং। জানিস কেন আমার বা আমাদের সবার বস ছিল। তাকে তার স্ত্রী বাসরাতে মেরে ফেলেছিল। খুবই খারাপ লেগেছিল আমাদের। তার চেয়ে এখন আমাদের বেশি খারাপ লাগছে, কারণ কেউ আমাদের বসকে কপি করছে। সেই জন্য আমাদের বসকে কপি করার জন্য তোকে আজকে শাস্তি দেব, মৃত্যুদণ্ড। তোকে এমন মৃত্যু দিব যেন তোকে দেখে কেউ আর এমনটা যেন করতে না পারে। রবার্ট কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার গ্যাংয়ের লোকেরা এখনও আমায় প্রচুর ভালোবাসে। আমার জায়গায় কেউ আসলে তাকে কখনোই মারতে দ্বিধা করবে না। আজকে আমি খুব বেশি আনন্দিত। কিরে কেন, কথা বলছিস না যে? এখানে তোর মুখে ভাপা পিঠা ঢুকেছে নাকি? ওই রবার্ট সালাকে এক্ষুনি মেরে ফেল। আরে ভাই, এত তাড়া কিসে? আর ফ্যাক্ট কেএনের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। ওই রকি, ফ্যাক্ট কেএনের মাথায় কালো টুপিটা একটু সরাও তো। আরে ভাই, এত তারা কিসের? ফ্যাক্ট কেএনের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। এই রকি, ফ্যাক্ট কেএনের মাথার কালো টুপিটা একটু সরাও তো। ভাই। এই বলে রকি আস্তে আস্তে আমার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টুপিটা মাথা থেকে খুলে ফেললো। সাথে সাথেই আমি মাথাটা নিচু করে নিলাম। আমাকে মাথাটা নিচু করা দেখে রবার্ট বলল, কি ব্যাপার, ফ্যাক্ট কেএনের মাথা নিচু করছিস কেন? মাথা তুল।
আমি ধীরে ধীরে মাথাটা উঠাতেই রবার্ট আর ডনমতিন অবাক হয়ে যায়। তারা কি তাদের সামনে যা দেখছে তা কি সত্যিই নাকি মিথ্যা? ডনমতিন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি এই কিছুতে বিশ্বাস করতে পারছি না। আপনি কি সত্যি আমাদের বস কেএন নাকি, না অন্য কেউ প্লাস্টিক সার্জারি করে কেএন সেজে এসেছে? আমি এই কিছুতে বিশ্বাস করতে পারছি না। আপনি কি সত্যি আমাদের বস কেএন নাকি, না অন্য কেউ প্লাস্টিক সার্জারি করে কেএন সেজে এসেছে? আমি ডনমতিনের কথার জবাব না দিয়ে একটা মুচকি হাসলাম। আমার এই মুচকি হাসিটা দেখে ডনমতিন এবং রবার্ট দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা সত্যি জানতাম না যে আপনি আসলে আমাদের বস কেন। রবার্ট হ্যালিয়ান, আমি তোমাদের উপর রেগে নেই, বরং তোমাদের উপর গর্ববোধ করছি। তোমরা আমার জায়গায় অন্য কাউকে বসতে দেবে না, এই কথাটা আমি মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাই। এই বলে রবার্ট একটা চেয়ার এনে আমাকে বসার জন্য বলল। আমি চেয়ারটাতে বসে চারদিকে তাকিয়ে আছি। আর হ্যাঁ, যাকে আপনারা ডনমতিন নামে চেনেন, তার আসল নাম হ্যালিয়ন। ভাই কি খাবেন, ঠান্ডা নাকি গরম? না, কিছুই খাবো না, একটা সিগারেট দে। আমার কথা মতো হ্যালিয়ন একটা সিগারেটের সাথে ম্যাচও দিল। সিগারেটটা মুখে পড়ে ম্যাচ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে টান দিতে শুরু করলাম। হঠাৎ করেই আলম ওর লোকদের দিয়ে পিস্তল হাতে করে আমাদের কাছে আসলো। সে আমাকে চেয়ারে বসে সিগারেট খাওয়া দেখে বলতে লাগলো, ভাই আপনাকে না ওরা কিডন্যাপ করে এনেছিল। আলম, এরা হচ্ছে আমারই তৈরি করা মাফিয়া, আর আমি হচ্ছে গ্যাংস্টার বা রকস্টার। 4 বছর আগে আমার দুর্ঘটনা হওয়ার ফলে এদের সাথে দেখা ও কথা হয়নি। ও আপনি তো পুরে এখন। এই আগুন নিয়ে খেলছে লিটন আর বন্যা। আমি আর আলম একে অপরের সাথে কথা বলছি, তখনই রবার্ট বলে উঠল, আচ্ছা ভাই, লিটন আর বন্যার মধ্যে কি কোনো সম্পর্ক বা অন্য কিছু আছে? হয়তো, যাকে অনেক বিশ্বাস করলাম আর সেই আমাকে ধোঁকা দিল। ভেঙে পড়বেন না ভাই, ওদের দুজনকে খুঁজে বের করে জ্যান্ত কবর দিব। রবার্ট হ্যালিয়ন, অনেক রাত হলো, আজকে উঠি, বাই। ওকে ভাই, কালকে দেখা হবে, ভালো থাকবেন। এই বলে ওদের কাছ থেকে উঠে এসে আলম আর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত 1টা বাজে। হঠাৎ আমার ফোনটা মেসেজের রিংটোনে বেজে উঠল। তাতে আমার ঘুমটাই ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মেসেজে লেখা ছিল, হ্যালো কেন, আই অ্যাম ডেভিল, দ্য ডেভিল কিং। শোন, তোর মৃত্যু হবে আমার লোকদের হাতে। কখন যে আমার লোকদের গুলি তোর বুকটাকে ঝাঁঝরা করে দিবে তার কোনো ঠিক নেই। এই বলে একটা হাসি দিয়েছে। দ্য ডেভিল কিং কে হতে পারে যে আমাকে এমন হুমকির মেসেজ দেয়? সে হয়তো জানে না এই কেন কীরকম ভয়ঙ্কর, কিন্তু একটা কথা বুঝতেছে না যে আমার সাথে তো লিটন ছাড়া আর তেমন কারো শত্রুতা নেই। তবে কেন ডেভিল নামে লোকটা আমার মৃত্যু চায়? কী ক্ষতি করেছি আমি তার? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানিই না। সকাল 7টায় ঘুম ভাঙল। আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে বাইরে বেরিয়ে গেলাম। ফোনে গান শুনছি আর হাঁটছি, উদ্দেশ্য নদীর ধার। আস্তে আস্তে পা ফেলে নদীর ধারের দিকে যাচ্ছি। নদীর ধারের কাছে যেতেই আমি একটা মেয়ের রক্তাক্ত উলঙ্গ দেহ দেখতে পেলাম। মেয়েটার মুখটা মাটির দিকে ঘোরানো আছে, তাই দেখতে পারছি না। ফোনটা বের করে আলমকে ফোন করে কয়েকটা লোককে সাথে নিয়ে এখানে আসতে বললাম। আমি মেয়েটার খুব নিকটে গিয়ে নিজের শার্টটা খুলে তার লজ্জাস্থান ঢেকে দিয়ে মুখটা ঘোরাতেই আমি অবাক, কারণ এই মেয়েটা হচ্ছে মোনালিসা। তাকে কে এভাবে মেরে ফেললো? হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়ল। মোনালিসার হাতে একটা কাগজের টুকরো। আমি ওর হাত থেকে কাগজের টুকরোটা বের করে দেখলাম তাতে কিছু লেখা আছে, হ্যালো কেন, আই অ্যাম ডেভিল, দ্য ডেভিল কিং। শোনো কেন, এই মেয়েটাকে দিয়েই আমি তোর বিপক্ষে প্রথম খুনের গেম শুরু করলাম। এই বলে একটা হাসি দিয়েছে, তারপরে লিখেছে দ্য ডেভিল কিং। চিঠিটা পড়তেই আমার চোখ রাগের লাল বর্ণ ধারণ করলো। কে এই রহস্যময় শত্রু? কেনই বা আমার সাথে আগ বাড়িয়ে শত্রুতা করছে? কি চায় সে? আমি এসব ভাবছি, তখনই পেছন থেকে আলম বলে উঠল, কোথায় ফেলাস? আমি আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে দিলাম। আলমের সাথে যে লোকেরা এসেছে ওরা সবাই মোনালিসাকে চেনে, কেননা ওরাও মোনালিসার গ্রামে থাকে। মোনালিসাকে তার মা বাবার কাছে নিয়ে যেতেই তারা কান্নায় ভেঙে পড়ে। পিতামাতার আগে সন্তান মারা গেলে মাতা পিতা মরিয়া হয়ে ওঠে সন্তানের জন্য, কেননা প্রতিটি সন্তান পিতামাতার কলিজা। মোনালিসার জানাজা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। কিছুই ভালো লাগছে না।
আজকে আমার জন্যই একটা অসহায় মেয়ে মারা গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাসায় এসে শুয়ে পড়লাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, সাথে মনটাও খারাপ। যার শরীর আর মন যখন খারাপ থাকে, তখন যদি পৃথিবীর সমস্ত সুখ এনে তার পায়ের কাছে দাও, তবুও তার কিছুই ভালো লাগবে না। সন্ধ্যা 7টা বাজতে চলেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। খবর পেয়েছি আজকে রাতে সংসদ সদস্য এমপি ডক্টর মুরাদ হাসানের কুকর্মের একটা পেনড্রাইভ সন্ত্রাসীদের সাহায্যে ডক্টর মুরাদ হাসান নষ্ট করতে যাচ্ছে। সাথে ওই পেনড্রাইভে কোটি কোটি টাকা ড্রাগ সাপ্লাইয়ের ভিডিও আছে। যে করেই হোক ওই পেনড্রাইভটা আমার চাই। আমি ব্ল্যাক প্যান্ট, শার্ট ও ভূতের মাস্ক পরে সাথে আলমকে নিয়ে বেরিয়ে পড়লাম সন্ত্রাসীদের আড্ডাখানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে উক্ত জায়গায় পৌঁছালাম। সামনে বড় একটা বাড়ি। আমরা খবর পেয়েছি এই বাড়িতেই সন্ত্রাসীদের আন্ডারে পেনড্রাইভটা আছে। আমি কোমর থেকে পিস্তলটা বের করে সাথে আলমকে পেছনে আসতে বলে সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকলেই ধরা পড়ে যাব, তাই পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে সামনে এগোচ্ছি। হঠাৎ করে একটা রুম থেকে উচ্চস্বরে হাসার শব্দ ভেসে আসলো। আমরা ওই রুমটার সামনে যেতেই রুমের ভেতর থেকে রফিক নামের একটা ছেলে বলতে লাগলো, এই রোমান, তাড়াতাড়ি পেনড্রাইভটা আগুনে ফেলে দে। আরে বস, দিচ্ছি অস্ত্র কেন? রোমান নামের ছেলেটা যখন পেনড্রাইভে আগুন নিক্ষেপ করবে, তখনই কেউ একজন ওর হাত থেকে পেনড্রাইভটা কেড়ে নিল। রোমানের সাথে থাকা রফিক ওই অজানা আগন্তুকটাকে বলে উঠল, ওই কেড়ে তুই পেনড্রাইভ কেড়ে নিলি কেন? যদি ভালো চাস তবে ফিরিয়ে দে, না হলে কি করবি? মেরে এখানে পুঁতে ফেলবো শালা। এই বলে রফিক আগন্তুকটার দিকে পিস্তল তাক করে ধরে যেই গুলি করতে যাবে, তখনই রফিকের মাথায় একটা গুলি এসে লাগলো। ধপাস করে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রোমান এসব ঘটনা দেখে তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দিল। আগন্তুকটা রোমানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ফোন তো দিলি, তোর কথা বলার সময় হয়ে উঠবে না। এই বলে রোমানকে গুলি করে মেরে ফেলে আগন্তুকটা চলে যেতে লাগলো। আমি আর আলম গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলম বলে উঠল, ভাই আমি তো ভাবছিলাম অনেক লোক থাকবে, কাজটা সহজে করতে পারবো না। আলম, আমিও তাই ভাবছিলাম। নয়ন, কেমন আছো তুমি? আমি পেছন ঘুরতেই দেখি একটা অচেনা লোক আমার দিকে শয়তানি মার্কা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটাকে বললাম, কে আপনি?
যেই হয় না কেন তোমার জেনে লাভ নেই। তবে শোনো, আমি জানি তোমার কাছে একটা পেন ড্রাইভ আছে, ওইটা আমায় দিয়ে দাও। লোকটার কথাগুলো শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। কে এই লোক, আর পেন ড্রাইভটার বিষয়ে জানলো কি করে? তার চেয়ে বড় বিষয়, সে কিভাবে জানলো যে পেন ড্রাইভটা আমার কাছে আছে? আমি এসবই ভাবছিলাম, তখনই লোকটা আবার বলে উঠল, কি হলো, কি এত ভাবছো? যদি ভালো চাও তবে পেন ড্রাইভটা আমায় দাও। কি? কিসের পেন ড্রাইভ? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। তাই নাকি? তুমি এখনো আমার কথা বুঝতেছো না? তুমি মিথ্যা ছাড়াও যদি নিজের ভালো চাও তবে পেন ড্রাইভটা আমায় দিয়ে দাও। যদি না দিই তবে কি করবে? কি করব? যদি বলি মেরে ফেলবো। অত সহজ না, ক্লাসের সময় হয়ে এসেছে, পরে এক সময় কথা বলে নিব। এই বলে ক্লাসে গিয়ে থার্ড বেঞ্চটায় বসে লোকটার কথাই ভাবছিলাম। কে এই লোক? পেন ড্রাইভটার বিষয়ে কী করে জানলো? তাহলে কি আমাকে কেউ ফলো করছে? কিন্তু কে আমায় ফলো করবে? দ্য ডেভিল নামে লুকায়িত শত্রুটা নয় তো? এসব ভাবছি, তখন ফারিয়া বলে উঠল, কি এত ভাবছো নয়ন? কখন থেকে ডেকেই চলেছি, সোনার নামগন্ধও তো নেই। ফারিয়ার কথায় আমার সব ভাবনার ধারা ব্যাঘাত ঘটল। তার দিকে তাকিয়ে থতমত খেয়ে বললাম, কই কিছু না তো। তুমি কিছু একটা ভাবছিলে, তা আমি জানি। না, তেমন কিছু না। কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা টুকটাক কথা বলে নিজ নিজ বেঞ্চে বসলাম। তখনই স্যার এসে ক্লাস করাতে লাগলো। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসতেই রায়হান আর লাভলু আমার কাছে এসে বলতে লাগলো, তোকে দেখতেছি দিন দিন ফারিয়ার সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছিস। খুব ঘনিষ্ঠ হচ্ছি, তাতে আপনার কি? আমার কি মানে? সব কিছু তো আমার। আমি ফারিয়াকে ভালোবাসি, আর কখনো ফারিয়ার সাথে কথা বলি। কেন? কথা বললে কি হবে? তোকে মেরে কলেজের মাঠেই পুঁতে দেব। অত সহজ না ব্রো, চেষ্টা করতে পারো। এই বলে একটা মুচকি হাসি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ডক্টর মুরাদের ডান হাত ওয়াইদুর দৌড়ে ডক্টর মুরাদের রুমে প্রবেশ করতে করতে বলতে লাগলো, মুরাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? ভাই, পেন ড্রাইভটা KN এর হাতে। হোয়াট? পেন ড্রাইভ KN এর হাতে কি করে গেল? KN যদি ভিডিওটা অনলাইনে আপলোড করে দেয় তবে তো আমি শেষ। সেটাই তো ভাই, এখন কি করে KN এর হাত থেকে পেন ড্রাইভটা উদ্ধার করব? আমি ওসব জানি না ইবাইদুর, তুই যে করেই হোক ওই পেন ড্রাইভটা আমার চাই। মুরাদ ভাই, ওই KN তো সাংবাদিক একটা গেমার। ওর চেয়ে আমি বড় একজন গেমার। 72 ঘন্টার জন্য নেটওয়ার্ক সার্ভিস অফ করার ব্যবস্থা করো। কিন্তু কি করে ভাই? স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রের অনারকে ফোন দাও। দিচ্ছি ভাই। ওয়াইদুর স্যাটেলাইট পর্যন্ত কেন্দ্র অনারকে ফোন করে ডক্টর মুরাদকে ফোন দিল। ওদিক থেকে বলতেছে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ডক্টর মুরাদ হাসান। জি জি স্যার, বলেন আপনার জন্য কি করতে পারি? আগামীকাল 72 ঘন্টার জন্য ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সমগ্র নেটওয়ার্ক সার্ভিস অফ রাখতে হবে। কিন্তু স্যার, এতে করে যে অনেক টাকার লোকসান হবে। যত টাকা লাগে আমি দিব, তুমি শুধু সার্ভারের কোনো একটা সমস্যা দেখিয়ে 72 ঘন্টার জন্য নেটওয়ার্ক সার্ভিস অফ রাখো। সব কিছুই বুঝলাম স্যার, কিন্তু স্যার, রাষ্ট্রপতি সরকার সহ অন্যান্য মন্ত্রীরা যদি ঝামেলা করে? এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি যা বলছি তুমি তাই করো। ওকে স্যার, 5 মিনিটের মধ্যে সমগ্র নেট সার্ভিস অটোমেটিক অফ হয়ে যাবে। ধন্যবাদ ইবাইদুর। আমরা সন্ত্রাসীদের উপর ভরসা করে KN এর কাছ থেকে পেন ড্রাইভটা নিতে পারবো না, আমাদেরকে প্রশাসনের সাহায্য নিতে হবে। ভাই, ঠিকই বলেছেন। কোনো এক কেসে KNকে ফাঁসিয়ে দিয়ে প্রশাসন ওর পিছনে লেলিয়ে দিতে হবে। আমি ডিসিকে ফোন করে KNকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি। এই তো বুদ্ধিমানের মতো কথা বলতেছ, এখন থেকেই কাজ চালিয়ে যাও। এদিকে হঠাৎ করেই ফোনের রিংয়ের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, কেএন, তুমি দ্রুত তোমার নিজ গন্তব্য থেকে পালিয়ে অন্য কোথাও বেরিয়ে পড়ো। পুলিশ তোমাকে দা মুরাদের কথায় খুঁজতেছে, কারণ পেন ড্রাইভটা এখন তোমার কাছে। দ্য ডেভিল। আমাকে কিছু বলতে না দিয়ে ওদিক থেকে ফোনটা কেটে দিল।
আমি দ্রুত আলমকে ডেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। আমার নিজের ফোনটা বের করে রবার্টকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই রবার্ট বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়েলকাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার ওখানে যাচ্ছি। হঠাৎ আমার কাছে? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। পুলিশ আমার পিছনে লেগেছে। এবার বড় ধরনের একটা কেসে ফেসে গেছি। তাছাড়া আর আগের মতো লোকজন আমার নেই। সমস্যা নেই ভাই, আপনি আসেন। আমি যে তোমার কাছে যাচ্ছি তা যেন হ্যালিয়ন মানে ডন মার্টিন যেন না জানে। ঠিক আছে ভাই। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে রবার্টের বাসার দিকেই যাচ্ছিলাম। হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে আসে লিফট যাওয়ার জন্য। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে এটা তো ফারিয়া। ফারিয়াকে দেখে আমি গাড়িটা ব্রেক করতেই সে আমার কাছে এসে আমাকে দেখতেই বলে উঠল, না তুমি এখানে? আর এটা কার গাড়ি? আমার পেছনে যিনি বসে আছেন এটা ওনার গাড়ি। তুমি এখানে কি করে? ছোট ভাইয়ের সাথে বাইকে ঘুরতে আসছিলাম, তার সাথে একটু রাগারাগিতে সে আমায় রেখে চলে যায়। সামনেই আমার বাসা, আমাকে একটু লিফট দিতে পারবে? উঠে আসো। ফারিয়া গাড়িতে উঠলে আমি গাড়ি চালিয়ে তার বাসার কাছে তাকে নামিয়ে দিয়ে রবার্টের বাসায় পৌঁছালাম। সে আমাকে তার বাসায় দেখে অনেক খুশি। রবার্ট আমায় বলল, কেন ভাই, পুলিশ কেন আপনার পিছিয়ে লেগেছে? কারণ ডাক্তার মোরাদের কুকর্মের পেন ড্রাইভটা এখন আমার হাতে, তাই। ও, আপনি এখন এই পেন ড্রাইভটা নিয়ে কি করবেন? আজকে এখনই অনলাইনে আপলোড করব। কিন্তু ভাই, গত 2 ঘন্টা ধরে তো নেট কালেকশন বন্ধ হয়ে আছে। সার্ভারে নাকি একটা সমস্যা দেখা দিয়েছে, তাই। ও নো, সার্ভারের সমস্যা নয়, এটা হয়তো ডাক্তার মোরাদের একটা চাল। আচ্ছা, কত ঘন্টা নেট সার্ভিস অফ থাকবে? ঘোষণা দিয়েছে যে আগামী 72 ঘন্টা পর্যন্ত। ও, এই 72 ঘন্টা? তাহলে ডক্টর মোরাদের সাথে মাইন্ড গেম খেলা যাক। ভাই, ওইটা মুরাদ কিং সাংঘাত একটা লোক। আমি কম কিসে। আজকে সন্ধ্যায় আমার আগের তৈরি করা গ্যাং লিডারদের নিয়ে প্রোগ্রামে বসবো। এই বলে আমি বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখনই পুলিশের গাড়ির শব্দে আমার কানে পৌঁছালো। আলম দৌড়ে জানালার পাশে গিয়ে দেখলো ফ্ল্যাটের নিচে অনেক পুলিশ সিঁড়ি বেয়ে উপরের দিকে আসছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই এখানে কেন আসলো? আমি কিছুই বুঝতেছি না। আলম, সবই হচ্ছে আমাদের ফোনের জন্য। ওরা আমাদের ফোনের লোকেশন অনুযায়ী এখানে পৌঁছে গেছে। ফোন অফ করে চলো ছাদের উপরে মই দিয়ে পালিয়ে যাই। না ভাই, আপনি কোথাও যেতে পারবেন না। চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। এখন একটাই উপায়, এই প্যাকেটটা নেন। কি আছে এখানে? দাঁড়িয়ে গো। ও, এই বলে আলম ও আমি দাঁড়িয়ে গোপ ব্যবহার করলাম। ইতিমধ্যেই পুলিশের লোকেরা রবার্টের রুমে ঢুকে আমাদের দিকে তাকিয়ে চিনতে না পেরে হতাশ হয়ে চলে যায়। হঠাৎ করে একজন একটা পার্সেল নিয়ে রবার্টের রুমে প্রবেশ করে বলতে লাগলো, মিস্টার রবার্ট, এই নিন আপনার পার্সেল। এই বলে লোকটা পার্সেলটা রেখে রবার্টের কাছে থেকে সাইন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রবার্ট পার্সেলটা খুলে দেখলো ভেতরে একটা চিঠি রাখা আছে। রবার্ট চিঠিটা মেলে কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন ভাই, এটা আপনার পার্সেল। ও, দেখি চিঠিটা। এই বলে রবার্ট চিঠিটা আমাকে দিল। আমি চিঠিটা নিয়ে দেখতে লাগলাম। সেখানে লেখা আছে, হ্যালো কেন, আমি ইচ্ছা করলে তোকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু তা না করে তোকে বাঁচিয়েছি। কারণ আমি পেন ড্রাইভটা তোর থেকে নিয়ে তোকে আমি আমার নিজের হাতে মারব। এই বলে একটা হাসি দিল। আর হ্যাঁ, শুনে রাখ, সকালে কলেজে যার সাথে পেন ড্রাইভ নিয়ে তোর কথা হয়েছে সে হচ্ছে আমার লোক, সবসময় তোকে ফলো করে। তারপর আবার একটা হাসলো, দ্য ডেভিল। চিঠিটা পড়তেই আমি উচ্চস্বরে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলতে লাগলাম, ডেভিল, ডেভিল, দ্য ডেভিল। তুই কখনো আমায় মেরে ফেলতে পারবি না, বরং তোকেই আমি মারব। আমার এরকম বিহেভ দেখে আলম বলে উঠল, ভাই সেই ডেভিল তো নিজেকে আড়াল করে রেখেছে, তাকে আপনি কি করে যাবেন? আলম, আমি যা জানি তুমি তা জানো না। ডেভিল তো পুঁচকে, তাকে খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা। তাকে নিয়ে এই 2 ঘন্টা যাবৎ মাইন্ড গেম খেললাম। তার মানে আপনি যে পালিয়ে এখানে এলেন এটা কি আপনার মাইন্ড গেম? এই তো বুঝেছ। আলম ফোন বের করে আমার আন্ডারে কাজ করা সকল গ্যাং লিডারদের ফোন করে গুপ্ত স্থানে রাত 1টায় আসতে বলল, পুরনো লোকদের সহ। রাত 1টা বাজতে চলেছে। চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে। আমি আলমের সাথে রবার্ট সহ একটা গাড়িতে বসে আছি। গাড়ির নিজ গতিতে চলছে আমার গুপ্ত আস্তানার দিকে। ঠিক একটাই গুপ্ত স্থানের একটা রুমে পৌঁছে গেলাম। রুমটাতে কয়েক শত লোক চেয়ারে বসে আছে।
আমি রুমের ভেতরে গিয়ে সবার সামনের একটা চেয়ারে বসে প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিতে দিতে বলতে লাগলাম, দ্য ডেভিল, আমি জানি তুই এখানেই আছিস। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দ্য ডেভিল, আমি জানি তুই এখানে আছিস আর মনে মনে আমাকে মারার প্ল্যান করছিস। শুনে রাখ, আমাকে মেরে ফেলা অত সহজ নয়। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে আর এখনই তোর মৃত্যু হবে। এই কথাটা বলা মাত্রই আমার সামনে থাকা শত লোকের মাঝে একটা লোকের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কেন কি তাহলে আমাকে চিনতে পেরেছে, নাকি সে আন্দাজে ঢিল মারছে? না, সে কখনোই আমাকে চিনতে পারবে না, কেননা আমি তো কখনো ডেভিল বেশে তার কাছে যাইনি। দ্য ডেভিল, নিশ্চয়ই এখন তুই ভাবছিস তোকে আমি কি করে চিনি। তোর যে গুপ্ত লোক আমাকে ফলো করতো, তাকে দিয়েই আমি মাইন্ড গেম খেলেছি, আর তোকে মারার জন্যই আজকের প্রোগ্রাম। এই বলে আমার প্যান্টের পকেট থেকে পিস্তলটা বের করে ডন মার্টিনের দিকে তাক করতেই সে বলে উঠল, কেন ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি অর্থের লোভে ডেভিল সেজে এমন করেছি, প্লিজ ভাই ক্ষমা করে দেন। যে ভুল করে তাকেই তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কখনোই ক্ষমা করা যায় না, কেননা বেইমানের কোনো ক্ষমা হয় না। তুই ওই লিটনের মতো অর্থ আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিস। এই বলে কয়েকবার ট্রিগারে চাপ দিতেই ডন মার্টিনের বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। এবার সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, এই কে নয়নের সাথে যে বেইমানি করবে, সে যদি পাতালেও থাকে তবুও তাকে বের করে উচিত শিক্ষা দিব। বাই দ্য ওয়ে, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত। এই বলে বাইরে আসতেই দেখতে পেলাম আমাদেরকে চারদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে আর হ্যান্ডমাইকে বলছে, কেন তোমাকে চারপাশ থেকে প্রশাসনের লোক ঘিরে রেখেছে, পালাবার উপায় খুঁজো না, তুমি মারা পড়বে, এখনই সিলিন্ডার করো। পুলিশ এসব বলতে থাকে। আমি একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, এই কেএনকে ধরা হত সহজ নয়। এই কেএন ইচ্ছে করলে ধরা দিতে পারে, আবার ইচ্ছে করলেই থানা থেকে বের হতে পারে। আমি এই কথাটা বলা মাত্রই চারদিকে ঠাস ঠাস করে বোম ব্লাস্ট হতে লাগলো। এরই ফাঁকে আমরা সবাই পালিয়ে যাই। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে যাব, অমনি টিভিতে আমার ছবিসহ আমার ব্যাপারে নিউজ দিচ্ছে। ড্রাগ সাপ্লাই ও বেআইনি কাজসহ 208টা খুনের মামলায় ছদ্মবেশী মাফিয়া কেএনকে মন্ত্রী থেকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। কেএনকে নিয়ে সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান বলেছে, যে করেই হোক অপরাধী কেএনকে 72 ঘন্টার মধ্যে। নিউজটা দেখে আমি ভাবতে লাগলাম, আমি যদি কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে ডক্টর মুরাদ হাসানের কুকর্মের ভিডিওগুলো প্রকাশ করি তাহলে কেমন হয়? টাকলা মুরাদ, তুই যদি চলিস পাতায় পাতায়, তাহলে আমি চলি ডালে ডালে। আমি এসব ভাবছিলাম, তখনই আলম বলে উঠল, ভাই আপনার তো আর কলেজে যাওয়া হবে না। আলম, আমাকে এখন সবাই চিনে ফেলেছে। শোনো, তুমি কলেজে গিয়ে খুব দ্রুত লিটনের ডান হাত রাকিবের খোঁজ চালাও, সাথে রাকিবের থেকে লিটনের খোঁজ নাও। আর হ্যাঁ, হয়তো পুলিশ তোমারও পিক পেয়েছে, তাই সাবধানে চলিও। ওকে ভাই। এই বলে আলম কলেজের দিকে যেতে লাগলো। আমি রবার্টকে ডাক দিয়ে বললাম, রবার্ট, তুমি কোনো ভালো চ্যানেল রিপোর্টারের খোঁজ নাও, ডাক্তার মুরাদকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। ভাই, আমার এক বিশ্বস্ত মেয়ে ফ্রেন্ড রিপোর্টার আছে, তার সাথে কথা বলে দেখছি। এই বলে রবার্ট কাকে যেন ফোন করে ডাক্তার মুরাদের কুকর্ম ও সাথে আমার ব্যাপারে মিথ্যা কেসের কথা জানায়। একটু চাপ হলেও মেয়েটা রাজি হয়ে যায়, কেননা ডাক্তার মুরাদ হলো সংসদ সদস্য ও জনপ্রিয় একজন লোক। তার কুকর্মের ভিডিও যদি তাদের চ্যানেল থেকে প্রকাশিত হয় তবে তাদের চ্যানেলের বহুত নামডাক হবে। বিকেল 5টা বাজতেই সারা দেশে জুড়ে ডাক্তার মুরাদের নামে ছিঁছি বলা শুরু হয়ে গেছে, কারণ সময় টিভি চ্যানেলে ডাক্তার মুরাদের গোপন ভিডিও সহ অনৈতিক কাজগুলো প্রকাশ করা হচ্ছে। সাথে মিথ্যা সার্ভারের সমস্যার কথা বলে নেটের প্রবলেম দেখানো। জনগণ বলছে, একটা মন্ত্রী কিভাবে এমন কাজ করতে পারলো? ছি ছি, একটা মন্ত্রীর কাজ হলো ভালোভাবে দেশটা পরিচালনা করা, সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আর সেই জায়গায় ডাক্তার মুরাদ হাসান কেমনে পারলো এত বড় একটা অনৈতিক কাজ করতে? এই যেন জনগণ সহ সংসদের বাকি মন্ত্রী ও রাষ্ট্রপতি মানতে পারছে না। প্রধানমন্ত্রী ডাক্তার মুরাদের গোপন ভিডিওটা দেখতেই তাকে তার পদ থেকে পরিত্যাগের ঘোষণা দেয় এবং দ্রুত প্রশাসনকে ডাক্তার মুরাদকে গ্রেপ্তার করার কথা বলে, সাথে কেএনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে। অন্যদিকে ডক্টর মুরাদ অবৈধ সময় টিভি নিউজটা দেখতে চমকে ওঠে। ডক্টর মুরাদে যেন এক গভীর স্বপ্নের মধ্যে রয়েছে।
সে এখনও সময় টিভি নিউজটা যেন বিশ্বাসই করতে পারছে না। অবায়দুল ডক্টর মুরাদকে চিন্তিত দেখে বলতে লাগলো, ভাই এই বাংলাদেশে আর মনে হয় থাকা হবে না, চলেন এক্ষুনি অস্ট্রেলিয়ার পথে রওনা দিই। ঠিকই বলেছিস ইবাইদুর, এখানে আর থাকা হবে না। এই বলে ডক্টর মুরাদ ও অবায়দুল সমস্ত গোছগাছ করে ভিসার ব্যবস্থা করে এয়ারপোর্টে চলে যায়। তারা দ্রুত প্লেনে ওঠে, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তখনই তারা দেখলো তাদের সামনে ব্ল্যাক প্যান্ট ও কোট পরে মুখের ভিতরে মাস্ক লাগানো একটা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে এমন অদ্ভুত একটা লোককে দেখে বলতে লাগলো, ওই কে রে তুই, আমাদের সামনে এসে দাঁড়িয়েছিস? সামনে থেকে সর। যদি না সরি তবে কি করবি? ওই মাদার, এমনিই মেজাজ গরম হয়ে আছে, বেশি কথা বলবি না। তুই আমাকে চিনিস না আমি কে। বেশি কথা বললে কি হবে? আর তুই কে রে, তোকে আমার চিনতে হবে? আমি সংসদ সদস্য এমপি ডক্টর মুরাদ হাসান। আমার পাওয়ার জানিস? আমি ইচ্ছা করলে তোকে এখানেই মেরে পুঁতে দিতে পারি। তুই আমার কিছুই করতে পারবি না। আর কি যেন বলেছিলি, সংসদ সদস্য তুই না? তোকে তোর পদ থেকে পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে। তোর পাওয়ার আগে ছিল, এখন নেই। প্লেনের বাইরে পুলিশ তোর জন্য অপেক্ষা করছে। চল, পুলিশের কাছে চল। আমি এই কথাগুলো বলাতেই ডাক্তার মুরাদ ও অবায়দুল আমার পায়ে পড়ে গভীর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, তুই যেই হোস না কেন, আমাদের পুলিশের কাছ থেকে বাঁচা। তোর যত টাকা লাগে আমি দিব, তবুও আমাদের ব্যাপারে পুলিশকে কিছু বলিস না। এই কেন কখনো অপরাধীদের এমনি এমনি ছেড়ে দেয় না। তার মানে তুই কেন? মাস্কটার জন্য চিনতে কষ্ট হচ্ছে বুঝি, তাই না? এই বলে ওদের দুজনকে মারতে মারতে প্লেনের বাইরে বের করে এনে পুলিশের হাতে দিয়ে নিজের বাসায় গিয়ে আলমকে ফোন করে রবার্টের বাসায় না যেয়ে আমাদের বাসায় আসতে বললাম। অন্যদিকে বর্ণা ও লিটন ভেবেছিল হয়তো এবার নয়ন পুলিশ কেসে বড় ফাঁসন ভেসে গেছে, নিশ্চিত তার ফাঁসি হবে, কিন্তু তা না। তাদের ভাবনা ধারণা জল ঢেলে দিয়ে নয়ন ফাঁসির রায় নয়, বরং সরকারের কাছ থেকে সম্মান পেয়েছে। লিটন এর সম্মান দেখিয়ে রাগে ফুসফুস করতে করতে বন্যার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই শালা নয়নের ভাগ্যটা ভালো যে সব সময় বিপদ আপদ থেকে কোনো না কোনোভাবেই মুক্তি পাচ্ছে, কিন্তু আর কতদিন এভাবে বাঁচবে? তাকে আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করব। লিটন, ওই কুত্তার বাচ্চাটাকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, ও এখন বেশি উঠছে। বন্য। রাত 10টা বাজতে চলেছে। হঠাৎ করেই আলম আমার রুমে এসে বলতে লাগলো, ভাই আজকে আমি রাকিবকে কলেজে দেখেছিলাম। আজ কলেজে এসে প্রকাশ্য ও ডাক সাপ্লাইয়ের কথা বলে গেছে। কালকেও ঠিক 11টায় কলেজে আসবে ডাক সাপ্লাই দিতে। ও, সবাই আমাকে এখন চেনে, তাই আমাকে ছদ্মবেশে কলেজে যেতে হবে। ভাই। এই বলে আলম চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1টায় আমার ফোনের মেসেজের টিং টিং শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুমো চোখে ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে, দ্য অরিজিনাল ডেভিল ইজ ব্যাক। কেন, তুই কি ভাবছিলি ডন মার্টিনকে মারতেই তুই ডেভিলকে মেরে ফেলেছিস? এই বলে একটা হাসি দিল। তুই ডেভিলের বাম হাতকে মেরেছিস, কিন্তু ডেভিলকে মারতে পারিসনি। শোন, তোর মৃত্যু অতি শীঘ্রই হবে। দ্য অরিজিনাল ডেভিল। মেসেজ দেখা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। তবে কি ডন মার্টিনের পেছনে আরও বড় কোনো রকস্টার আছে, যে প্রতিনিয়ত আমার সাথে একের পর এক মাইন্ড গেম খেলছে? কে হতে পারে ওই ব্যক্তি? সে যেই হোক না কেন আমাকে মারতে পারবে না, আমিই তাকে মারব। আমিও কম কিসে। আই এম কেন, মাফিয়া কিং অ্যান্ড রকস্টার। আমিও মাইন্ড গেমের বেশ বড় মাপের খেলোয়াড়। বেশক্ষণ জেগে না থেকে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ছদ্মবেশ ধরে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ঢুকে চারপাশে একবার তাকিয়ে বাইকটা পার্ক করে কলেজের মাঠ দিয়ে হাঁটছি। হঠাৎ করেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই, আর মেয়েটা আমার উপরে। মেয়েটা তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে বলতে থাকে, সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। আমি মেয়েটাকে দেখতেই অবাক, কারণ মেয়েটা আমার খুব পরিচিত একজন। মেয়েটার সাথে খুব কম সময়েই আমার বেশ খাতির হয়েছিল। কোনো এক অজানা বাধার কারণে আমি মেয়েটার থেকে দূরে চলে এসেছি। মেয়েটা হলো রিয়া, যাদের ফ্ল্যাটে আমি আগে থাকতাম। আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার চোখ মুখ সারা শরীর
স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে, চোখগুলো কেমন যেন বসে গেছে, মনে হয় প্রতিদিন কান্না করে। এইসবই ভাবছিলাম, তখনই রিয়া আবারও বলে উঠল, কি দেখছেন এমন করে? না কিছু না, সরি, আমিও আসলে আপনাকে খেয়াল করিনি। আমি রিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। রিয়া কিছু একটা ভেবে আমায় বলতে লাগলো, ওকে, বাট আপনার কণ্ঠটা কেমন যেন আমাকে চেনা চেনা লাগছে। আমার কণ্ঠ আপনার চেনা চেনা লাগছে? আপনাকে তো আমি আজকে প্রথম দেখেছি। আমিও আপনাকে আজকে প্রথম দেখলাম, তবে আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, একদম নয়নের কণ্ঠের মতন। ও হতেও পারে আমার কণ্ঠ তার কণ্ঠের সাথে মিল রয়েছে। ভালো থাকবেন। এই বলে রিয়া প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা জাম গাছের নিচে গিয়ে বসলাম। হঠাৎ করে পেছন থেকে একটা ছোট মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, ভাবির জন্য একটা ফুল নেন, একদম তরতাজা ফুল, ভাবির দিলে ভাবি খুশি হইব। আমি মেয়েটার দিকে তাকালাম। বয়স এই 7 কি 8 হবে। এই বয়সে মেয়েটা পড়ালেখা বাদ দিয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই জিজ্ঞেস করলাম, ফুল নিব একটু পর, তার আগে তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা, তোমার নাম কি, বাসা কোথায়? আমার নাম মায়া, রোড নাম্বার 3-এ, 3-এর সামনে গলিতে আমার বাসা। ও, তুমি পড়ালেখা করো না? না, লেখাপড়ার টাকা কই পামু, ঠিক মতো দুবেলা ভাতও খেতে পাই না। কেন, তোমার বাবা মা নেই? বাবা থাইকাও নাই, আমাগো কথা ভালো মতো ভাবে না, আর আমাগো দিকে দেখো না। প্রতিদিন মদ পান করে বাসায় এসে মার আমাকে মারে। মানুষের বাবা তাদের মেয়েদের কত আদর করে, টাকা দেয়, আর আমার বাবা প্রতিদিন আমারে আর খারাপ ভাষায় কথা বলে। আমি ফুল বিক্রি করে যেটা পাই পেট পুরে খেয়ে বাইসা আছি। মেয়েটা করুণ গলায় কথাগুলো বলে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। মেয়েটার মুখের দিকে তাকাতেই তার প্রতি স্নেহ আর মায়া আকর্ষণ করছে। যে হাতে আজ থাকার কথা ছিল বই খাতা, ওই হাতে আজ অর্থ উপার্জনের বস্ত্র। যেই মুখে আজ থাকার কথা ছিল অ আ ই ই, ওই মুখে আজ উপার্জনের আর্তনাদ। হায়রে পৃথিবীটা বড়ই অদ্ভুত। পকেট থেকে 2000 টাকা বের করে মায়াকে দিয়ে বললাম, মায়া, এই নাও 2000 টাকা, আজ থেকে তোমাকে ফুল বিক্রি করতে হবে না। দেখবে কাল থেকে সবার বাবার মতো তোমার বাবাও তোমাকে আদর করবে। হাসা কথা বলছেন। এখন সোজা বাসায় যাবে। ঠিক আছে। এই বলে মায়া চলে গেলে আমি জাম গাছে মাথাটা হেলান দিয়ে বসে আছি। হঠাৎ করেই শাঁসা শব্দে কলেজের গেট দিয়ে কলেজের ভেতরে 3টা গাড়ি প্রবেশ করে মাঠের মাঝখানে দাঁড় করালো। গাড়িগুলো থেকে 20টার মতো লোক বেরিয়ে আসলো। ওখান থেকে একটা ছেলে শীষ বাজাতেই কলেজের সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষকরা দ্রুত তাদের ঘিরে ধরে। আমি বসা থেকে উঠে হেঁটে ওখানে গেলাম। অনেক ছাত্রছাত্রীর ভিড় ঠেলে কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম ওখান থেকে একটা ছেলেটার নাম রাকিব। সে বলে উঠল, ড্রাগ। আচ্ছা, ড্রাগ বিক্রির কথা একটু পরেই বলছি, আর তার আগে বলো তোমাদের এখানে ফারিয়াকে ওই সাহস কত আমাদের লোকদের ড্রাগ বিক্রির কথা পুলিশকে বলে? সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে ভিড় ঠেলে রাকিবের সামনে এসে একটা মেয়ে বলে উঠল, আমি ফারিহা, আমি পুলিশকে তোদের মতো বেআইনি লোকদের ব্যাপারে বলেছি। তোদের কি মনে হয় তোরা যা যা বলবি তা সবাই পালন করবে? সবাই পালন করলেও আমি করব না। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে আমারই ক্লাস ফ্রেন্ড ফারিয়া। সবাই ফারিয়ার এই সাহসিকতা দেখে অবাক। যেই রাকিবকে দেখলে সবাই ভয় পায়, আর তাকে এই মেয়ে অপমান করছে, সাহস আছেই বটে। ফারিয়ার কথায় রাকিব রেগে গিয়ে তার বাম হাত চেপে ধরে বলতে লাগলো, তোর তো দেখি দেমাগ বেশি, একটু বেশি উঠতেছিস। আরে তোর এমন হাল করব যে এই সমাজে তোর এই সুন্দর মুখখানা দেখাতেই পারবি না। হাত ছাড় বলছি, বদমাইশ, হাত ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। হাত না চাইলে কি করবে গো সুন্দরী? এই বলে রাকিব ফারিয়ার ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিবে, তখনই কোথা থেকে যেন লম্বা দাড়িওয়ালা এক যুবক এসে রাকিবের হাত থেকে ওড়নাটা নিয়ে ফারিয়ার বুকে মেলে দিল। এসব দেখে রাকিব খুব রেগে গিয়ে বলে, ওই কে রে তুই? তোর জম। তুই তো আমাকে না চিনে না জেনে এখানে এসেছিস। আমি রাকিব, মাস্টার মাইন্ড রকস্টার লিটন ভাইয়ের লোক।
তোর এই রকস্টার লিটনকে আমার কাছে আসতে বলিস। লিটন ভাই তোর কাছে আসবে? তোকে মেরে এখানে পুঁতে দিতে তোর কবরটা লিটন ভাইকে দেখিয়ে বলবো, লিটন ভাই এই দেখেন সাহসী লোকের কবর। এই বলে রাকিব আমার শার্টের কলার ধরে বুকে দিল একটা লাথি। আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। আমার এমন অবস্থা দেখে রাকিব সহ ওর লোকেরা সবাই হেসে উঠল, বলল, ওই শালা তোর হিরোগিরি মুভিতে গিয়ে দেখাস, ভালো অভিনয় করতে পারবি। এই সাবিন যা শালাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেয়, আমি একটু সুন্দরীর সাথে একটু মজা করি আর কি। সাফিন সহ আরও কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে রাকিবও ফারিয়ার হাত ধরে ওড়নাটা ফেলে দিবে, তখনই সাফিনের আহত দেহটা রাকিবের পায়ে এসে পড়ল। রাকিব চমকে উঠে আমার দিকে তাকিয়ে দেখে আমি এক এক করে ওদের সব লোকদের লাঠি দিয়ে পেটাচ্ছি। একসময় রাকিবের সমস্ত লোকদের পিটিয়ে আধমরা করে রাকিবকে বললাম, এই রাকিব, তোর লিটন ভাইকে গিয়ে বলিস আমি কেএনের লোক। আমার লোকদের মারার প্রতিশোধ তো আমি নেবই, সাথে তোর কেএনকে ও মারবো আমি। এই বলে রাকিব সহ ওর লোকেরা গাড়িতে করে চলে গেল। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাথে ফারিয়াও। ফারিয়া ভাবছে যেখানে রাকিবের নাম শুনলে সবাই ভয় পেত, সেখানে এই ছেলেটা তার লোকদের মারল। সে নাকি কেএনের লোক। সে কি নিজের আত্মরক্ষার জন্যই ওই কথাটা বলল, নাকি সত্যি সে কেএনের লোক? ফারিয়া আর এসব না ভেবে আমার কাছে এসে বলল, ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ, ওরা খুব ডেঞ্জারাস লোক, ওরা কিন্তু আবার আপনার কাছে আসবে, সাবধানে থাকবেন। আমি ফারিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হেসে আমার বাইকের কাছে এসে বাইকটা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে যেতেই কেউ একজন পেছন থেকে ওই দাড়িওয়ালা কেএনের লোক বলে ডাক দিল। বাইকটা থামিয়ে পেছনে তাকাতেই দেখি রিয়া আমার দিকেই আসছে। সে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া আপনি কি সত্যি কেএনের লোক? কেন? ভাইয়া প্লিজ আমাকে কেএনের সাথে একবার দেখা করিয়ে দেবেন প্লিজ ভাইয়া। সরি, কেএন ভাইয়ের সাথে কেউ দেখা করতে পারবে না, আর উনি বিনা কারণে কারোর সাথে দেখা করবেন না। প্লিজ ভাইয়া। সরি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাসায় যেতে লাগলাম। রাত 1টা বাজতে চলেছে। চারদিকে ঘুঁটঘুটে অন্ধকারে ছেয়ে আছে, চাঁদেরও কোনো দেখা নেই। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছি। রাত 1টা বাজতে চলেছে, চারদিকে ঘুঁটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে, চাঁদেরও কোনো দেখা নেই। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার মুখে কি যেন ধরল। কিছুক্ষণ পর আস্তে আস্তে আমার চোখ দুটি বন্ধ হতে লাগলো। যখন আমার চোখ খুলল তখন আমি নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় একটা অন্ধকার রুমে নিজেকে আবিষ্কার করলাম। আবার সামনে একটা মোমবাতি ঠিপ ঠিপ করে জ্বলছে। মোমবাতির ঠিপ ঠিপ আলোতে দেখা যাচ্ছে ঘরটার চারদিকে মানুষের কঙ্কাল আকৃতির ভয়ঙ্কর পেন্টিং করা। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ এসে আমার কানে পড়ল। আমি দরজার দিকে তাকিয়ে আছি। দরজার ওপাশ থেকে রাকিব সহ আরও কয়েকজন রুমটায় প্রবেশ করলো। আমি মাথাটা নিচু করে আছি। রাকিব রুমটাতে প্রবেশ করেই বলতে লাগলো, কিরে কেন, শুনেছি তুই নাকি বড় একজন মাফিয়া ছিলি। 4 বছর আগে পুরো আন্ডারগ্রাউন্ড নাকি তোর হাতেই ছিল। আমাদের গ্যাংয়ের লিডার রকস্টার বন্যা চৌধুরী নাকি তোর স্ত্রী। আরও শুনেছি তোকে বাসরাতেই নামারত অবস্থায় গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তুই বেঁচে গেছিলি। আবারও কয়েকদিন আগে ডন মার্তিন সহ ডাক্তার মুরাদকে গিয়ে তোকে মারতে চেয়েছিল, সেখানেও নাকি তুই মাইন্ড গেম খেলে বেঁচে গেছিস। আবার সরকার কর্তৃক সম্মানও পেয়েছিস, কিন্তু আজকে তোর আর বাঁচতে পারবি না। রাকিবের কথাগুলো শুনে আমি একটা মুচকি হেসে বললাম, জন্ম নিলেই মৃত্যুতে শায়িত হতেই হবে, যে কোনো পদ্ধতিতেই হোক মৃত্যুকে বরণ করে নিতেই হবে। আর হ্যাঁ, যদি আল্লাহ না চায় তবে তুই আমাকে মারতে পারবি না। হাসালি রে, শুন, তোকে এখানেই মারতে পারি, কিন্তু তোকে এখন মারবো না। তুই আমার লোকদের মেরেছিস, তাই তোর মৃত্যু আমি একটু ভয়াবহ কঠিনতম ভাবে দিতে চাই। ওই সাপিন কি দেখছিস, নে শুরু কর। রাকিব কথাটা বলাতে ওর সাথে থাকা লোকরা লাঠি নিয়ে এসে আমাকে উড়াধুরা পিটাতে লাগলো। একসময় সবাই হাঁপিয়ে যায়। আমার মুখ থেকে টপ টপ করে তাজা রক্তগুলো পড়তে থাকে। আমি রক্তগুলো দেখে মুচকি হাসলাম। আমার হাসিটা সবার চোখের আড়াল হলেও রাকিবের চোখে আর আড়াল হতে পারেনি। রাকিব ভাবছে একে এত পিটালো তবু আবার শালা হাসছে। হয়তো শালা কেন মরার শোকে পাগল হয়ে গেছে। অর্ধমৃত্যু অবস্থায় যে ব্যক্তি হাসতে পারে বুঝে নেবেন সে কিন্তু ঠান্ডা মাথার ভয়ঙ্কর একজন লোক।
সে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করে আর মৃত্যুকে ভয় না করে বন্ধু ভাবে, কেননা মৃত্যু অনিবার্য। পাতালে থাকলেও মৃত্যু গ্রাস করবেই। রাকিব নিজের ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর বাইরে থেকে গাড়ি ব্রেক হওয়ার শব্দ ভেসে আসলো। তা শুনে রাকিবের দিকে তাকালাম। রাকিব উচ্চস্বরে হেসে বলল, কেন, তোর মৃত্যু দূত আসতেছে। আন্ডারগ্রাউন্ডের ভয়ানক ব্যক্তি, কুখ্যাত খুনি লিটন শাহ, সাথে তোর মিসেস রকস্টার ভুয়ানা চৌধুরী। রাকিবের মুখের কথাটা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলেও তা এক নিমেষেই শেষ হয়ে যায়। কারণ বন্যাকে আমি কতই না ভালোবেসেছিলাম, আর সে আমার মা, বোন এবং প্রিয় বন্ধু ও তার মা বাবাকেও মেরে ফেলেছে। ভাবতেই যেন কলিজার ভেতরে আঘাতপ্রাপ্ত হচ্ছে। তখনই রুমটাতে লিটন, বন্যা ও সাথে আরও কয়েকজন লোক প্রবেশ করলো। বন্যাদের সাথে থাকা একটা মেয়েকে দেখে আমি বেশ অবাক হয়ে যাই। সত্যি বলতে কি মেয়েদের বিশ্বাস করতে নেই। তারা বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরে দেয়, নয়তো এমন কিছু করে যে বেঁচে থাকতেও মরার মতো বাঁচতে হয়। মেয়েটা যে আর কেউ নয়, সে হলো রিয়া। রিয়াকে এমত অবস্থায় দেখে মেয়েদের প্রতি একদমই বিশ্বাস উঠে গেছে। বন্যা আর লিটন আমাকে দড়ি বাঁধা অবস্থায় দেখে জোরে জোরে হাসতে থাকে আর বলতে লাগে, ধন্যবাদ রাকিব, আমাদের শত্রুকে আমাদের নিকটে হাজির করার জন্য। অনেকদিন ধরে একে মারতে চেয়েও মারা হয়নি, অনেকবার বেঁচে গেছে আমাদের হাত থেকে। লিটন ছিল আমার বিএফ, সে এই কে নয়নের হয়ে কাজ করত। সে অনেকদিন যাবৎ একে ওর দলের থেকেও মারতে চেয়েছিল, কিন্তু লিটন ব্যর্থ হয়, কেননা এই মালটা বেশ চালাক চতুর ছিল। তাই লিটন আমাকে দিয়ে ভালোবাসার নাটকের মধ্যে কেএনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমিও একে মারতে ব্যর্থ হই। তাই বাসরের বাসায় থাকা সবাইকে মেরে ফেলে রাতে নফল নামাজের মধ্যে একে গুলি করে নদীতে ফেলে দিয়ে আসি। কিন্তু শালা ভাগ্যক্রমে যে কিভাবে বেঁচে গেল, আজকে সে কিছুতেই বাঁচতে পারবে না। এই বলে বন্যা আমার দিকে বন্দুক তাক করে ধরে বলতে লাগলো, সরি মাই বেবি, লিটনের ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি। বন্যা ট্রিগারে চাপ দিবে, তখনই পেছন থেকে একটা গুলি এসে বন্যার হাতে লাগতেই বন্দুকটা তার হাত থেকে পড়ে যায়। আমি মাথাটা নিচু থেকে উপরে ওঠাতেই দেখতে পেলাম রিয়া বন্যার মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে, শোনো বন্যা, আমার বাবাও আমি একদিন ঘুরতে নদীর ধারে যাই। সেখানে নদীর ধারে দেখি একটা যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। বাবাও আমি যুবকটার শ্বাস চেক করে দেখি শ্বাস চলছে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে তাকে সুস্থ করি। সেই যুবকটা আর কেউ না, সেই হলো নয়ন, কেএন নয়ন। নয়নকে আমাদের বাসায় রেখে দিই। তাকে ধীরে ধীরে আমি ভালোবাসতে লাগলাম। একদিন হঠাৎই সে কিছু না বলে আমার জন্য একটা চিঠি লেখে আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। সেদিন তার চিঠিটা পড়ে বুঝলাম সে আন্ডারওয়ার্ল্ডের কিং কেএন। সে তার পরিবারের লোকদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। নয়ন চলে যাওয়ায় আমি খুব ভেঙে পড়ি। হঠাৎ করে একদিন টিভিতে তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। সেদিন থেকে তাকে আমি খুঁজতে শুরু করি। হঠাৎ করে একদিন আমার এক বন্ধু রবার্ট আমার নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে কেএনের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ও ডক্টর মুরাদের কুকর্মের ভিডিওগুলো ফাঁস করাতে চায়। আরও বলে যে বন্যা ও লিটন নামে কোনো গ্যাং লিডার তাকে মারতে চায়। সেদিন আমি আমার নিউজ চ্যানেলে মুরাদের সব কুকর্ম ফাঁস করে দিয়ে কেএনকে উদ্ধার করি। আর তোমাদের মারার জন্য তোমাদের দলের রাখি বকিকে প্রেমের জালে পটে তোমাদের দলে প্রবেশ করে। এখন বলছি নয়নের দড়িগুলো খুলে দাও, নয়তো তুই মারা পড়বি। রিয়ার কথাগুলো শুনে তার দিকে তাকাতেই সে একটা শুকনো মুচকি হাসি দিল। বন্যা রাগিয়ে ফোঁস করতে করতে বলল, রিয়া, তুমি এসব কি বলছো? আমি ঠিক বলছি, তাড়াতাড়ি তোর লোকেদের বল যেন নয়নকে মুক্ত করে দেয়। বন্যা হাত দিয়ে তার লোকদের ইশারা করাতে তার লোকেরা আমাকে মুক্ত করে দিল। আমি এখনও চেয়ারে বসে আছি। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা আগুনে ধরিয়ে টানতে শুরু করলাম। সিগারেট টানতে আজকে বেশ মজাই লাগছে। সিগারেটে আজকের মতো এত স্বাদ কখনো পাইনি। একজন ক্ষুধার্ত লোকের সামনে যদি অনেকগুলো খাবার রাখা হয় তবে সে খুবই খুশি হবে। তবে যখন তার আগের ক্ষুধার্ত অবস্থার কথা মনে হবে তখন কিছুটা মন খারাপ হবে। তেমনি কোনো প্রতিশোধী মানুষের সামনে যদি তার চিরশত্রুকে রাখা হয় সেও কিন্তু অনেক খুশি হবে।
কিন্তু যখন তার আগের স্মৃতিগুলোর কথা মনে হবে তখন কিন্তু ওই ক্ষুধার্ত লোকটার মতো মন খারাপ হবে। লিটন বন্যা এবং নিজেকে বিপদে দেখে কান্না মিশ্রিত হয়ে বলতে লাগলো, কেন ভাই, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ কেন ভাই, আমাকে ক্ষমা করে দেন। লিটনের কথায় আমি চেয়ার থেকে উঠে উচ্চস্বরে পৈশাচিক একটা হাসি দিয়ে বলতে লাগলাম, ক্ষমা তো তাকেই করা উচিত যে ভুল করে, কিন্তু যে বেইমানি করে তাকে নয়। কারণ বেইমানদের কখনো ক্ষমা করতে নেই, তারা সবসময় সুযোগের সদ্ব্যবহার করে। এই বলে বন্যার হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা হাতে নিয়ে লিটনকে গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে দিলাম। তখনই হঠাৎ করেই কেউ একজন রিয়ার হাতে থাকা বন্দুকটা কেড়ে নিয়ে তাকে লাথি দিয়ে ফেলে দেয় এবং আমার দিকে বন্দুক তাক করে বলতে থাকে, তোমার খেলা শেষ কেন, ফারিয়া এখন আমাদের খেলা শুরু। কেন আমি চিনতে পারতেছ না? যেই দিন তুমি ওই কলেজে ভর্তি হয়েছিলে সেই দিন বন্যাও আমাকে ওই কলেজে পাঠিয়েছিল। সে বলেছিল কেন ওই কলেজে আমার সন্ধানে ভর্তি হবে আর কেনকে তুমি খুঁজে বের করবে। সেই মোতাবেক আমি কাজ চালিয়ে যাই, কিন্তু মোরাদের ব্যাপারে টিভিতে তোমার পিক প্রকাশ করায় তুমি ছদ্মবেশ ধারণ করলে। তোমাকে খুঁজে বের করতে কালকের নাটকটা আমরা করেছিলাম, আর রাতেই তোমাকে কয়েকজন লোক দ্বারা তুলে নিয়ে আনি। তুমি রেডি হও মরার জন্য। আমাকে মারা অত সহজ নয়, তাকিয়ে দেখো তোমার চারপাশটা। ফারিয়া চারপাশে তাকিয়ে দেখে বন্যা ছাড়া আর কেউই বেঁচে নেই, আর তার পেছনে কয়েকটা ছেলে আর রিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়া ভয় পেয়ে যায়। সে তার হাতে থাকা বন্দুকটা ট্রিগারে চাপ দিবে, তখনই পেছন থেকে আলম তাকে গুলি করে। এসব দেখে বন্যা আমার পায়ে পড়ে কান্না করতে থাকে। নয়ন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আগেই বলেছি বেঈমানদের আমি ক্ষমা করি না। এই বলে ঠাস ঠাস করে বন্যাকে গুলি করে কান্নায় ভেঙে পড়লাম। অনেক মানুষকে মেরেছি, কখনো চোখে পানি আসেনি, কিন্তু আজকে কেন যেন চোখ জোড়া বাধা মানছে না। কারণ বন্যাকে একসময় আমি অনেক ভালোবেসেছিলাম। রিয়া আর আলম আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে যায়। আমার রুমে শুয়ে আছি, রিয়া ও আলম আমার পাশে বসে আছে। রিয়া বলে উঠল, নয়ন, আমাকে ভালোবাসতে তো তোমার আর কোনো বাধা নেই। রিয়ার কথাই তার দিকে তাকালাম। তার চোখ দিয়ে অজস্র অশ্রু পড়ছে। আজকে কেন যেন রিয়ার প্রতি এক অজানা অনুভূতি আমার মনের ভেতর কাজ করছে। তখনই আলম বলে উঠল, ভাই প্লিজ ভাবিকে ফিরিয়ে দেবেন না, উনি সত্যি আপনাকে ভালোবাসে। ঠিক আছে আলম, তোমার কথাই হলো। তোমার ভাবিকে আজকেই তাহলে নিজের করে নেই। আমার কথা শুনে রিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল, সাথে কিছুটা লজ্জাও পেল। কেন ভাই চলেন, আপনাকে আর ভাবিকে নিয়ে আপনার আগের বাসাতে যাই, ওখানে না হয় শুভ কাজটা সেরে ফেলি। আলম, ঠিকই বলেছ, কিন্তু আজ থেকে আমাকে কেন নয়, শুধু নয়ন ভাই বলে ডাকবি। ওকে ভাই, চলেন ভাবি, এখানে আমরা রওনা দিই। আমার বাবার কাছে আগে যেতে হবে। রিয়া, আঙ্কেলকে আমার বাসায় নিয়ে যাব, উনি ওখানেই থাকবে। আলম, রিয়া এবং আঙ্কেলকে নিয়ে আমার বাসায় গিয়ে আমাদের বিয়ের কাজটা সেরে ফেললাম। আজকে আমার বাসর রাত, এখন 9টা বাজতে চলেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আনমনে সিগারেট টানছি। তখনই পেছন থেকে আলম আমার হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল, ভাই এখন থেকে আপনার মুখে সিগারেট নাই, ভাবির মুখে ছোঁয়া থাকবে। আলম, দিন দিন কিন্তু তুই ফাজিল হচ্ছিস। এসব কথা এখন ছাড়েন, ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে আলম আমাকে ছাদ থেকে টেনে নিয়ে গিয়ে বাসর রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আমাকে রুমে আসতে দেখে রিয়া বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করে বলল, যাও অজু করে আসো, নামাজ পড়ব। যথা আজ্ঞা মহারানী। এই বলে অজু করে এসে নামাজ পড়লাম। রিয়া বিছানায় গিয়ে বসে পড়ল। এখনও আমি রিয়ার মুখটা দেখতে পাইনি। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বিছানায় বসে রিয়ার ঘোমটাটা খুলতেই বলে উঠলাম, মাশাআল্লাহ, আমার বউকে তো অন্য দিনের চেয়ে আজকে একটু বেশিই সুন্দর লাগছে। আমার কথায় রিয়া একটু কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করলো। আমি ধীরে ধীরে রিয়ার খুব নিকটে গিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম এক অজানা সুখের রাজ্যে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।